নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের নিবেদন শ্রদ্ধেয় লেখক সৌম্যপ্রকাশ আদকের কলমে একটি রোমহর্ষক ডিটেকটিভ থ্রিলার গল্প, যার নাম খুন নাকি অপহরণ। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। দুর্গাপুজো সবে শেষ হয়েছে। বিজয়ের আনন্দ মিলিয়ে যেতে না যেতেই শহরের আকাশে এক অদ্ভুত শূন্যতার পর্দা নেমে আসে। এমনই এক অলস সকাল, হালকা কুয়াশার মতো এক ধূসর আভা ছড়িয়ে আছে চারিদিকে। রাস্তাগুলো এখন শান্ত। গত কয়েকদিনের ভিড়, আলো, ধূপধুনের গন্ধে যেন হঠাৎই সব গুটিয়ে গেছে। প্যান্ডেলের বাঁশ আর রংচটা কাপড় বাতাসে দুলে তুলে মনকে কেমন একটা বিষাদের বাঁশি শোনায়। কলকাতার এই রূপটা ঠিক যেন পুরনো দিনের থিয়েটারের, যেখানে হঠাৎ করে আলো নিভিয়ে দেওয়ায় সব রঙিন সাজসজ্জা ফিকে হয়ে গিয়েছে। এই বিষণ্ণতা একটা স্বাভাবিক ঘটনা, যা বড় উৎসবের পরেই আসে। তবে সত্যান্বেষীর মতো অনুসন্ধানী মনের কাছে এই স্থবিরতাও একটা অপ্রীতিকর বিষয়, যা মনকে অকারণে ভারী করে তোলে। একজন গোয়েন্দা হিসেবে অনির্বাণ সবসময়ই কোনো এক অস্বাভাবিকতার খোঁজ করে, কিন্তু এই সকালের শান্ত অত্যন্ত স্বাভাবিক, যা তার কাছে আরও বেশি অস্বস্তিকর। চা দোকানের সামনে কয়েকজন নিষ্প্রভ মুখে দাঁড়িয়ে আছে, কথা বলছে, আবার চুপ করে যাচ্ছে, যেন সবার ভিতরেই একটা অনুভূতি, এবার আবার পুরো 1 বছরের অপেক্ষা। দূরে ভেসে আসে ঢাকের শেষ শব্দের মতো একটা স্মৃতি। মাতৃপ্রতিমা বিসর্জনের মুহূর্ত যেন এখনো চোখে লেগে আছে। সেই ঢেউ খেলানো সন্ধ্যা, সেই গলা ভেজানো আসছে বছর আবার হবে, সবই এখন যেন মলিন এক সকালকে ঘিরে রাখে। ঘরের জানলার পাশে বসে থাকা মানুষটাও আজ আলসেমিতে ডুবে যায়, হাতে গরম চায়ের কাপ, অথচ মন চলে যায় গত রাতের আলো ঝলমলে মুহূর্তগুলোয়। বাতাসে আজ কোনো উৎসবের চাঞ্চল্য নেই, শুধু হালকা ঠান্ডা, নরম ধুলো আর ভাঙা মণ্ডপের নিঃশব্দ দীর্ঘশ্বাস। এমন সকাল যেন বলে, উৎসব শেষ, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেল মনের ভাঁজে নরম একটা ব্যথার মতো। এমনই এক অলস সকালে আমি আর অনির্বাণ বসেছি দাবার বোর্ডের সামনে। বাইরে বাতাসে এখনো দুর্গাপুজো শেষের বিষণ্ণতা ঝুলে আছে, আর ঘরের ভেতরেও সেই আমেজ ঢুকে পড়েছে নিঃশব্দে। দাবার ঘুঁটিগুলো ঠিকঠাক সাজানো, কালো সাদা খোপগুলো যেন আমাদের দিকে তাকিয়ে আছে, চলো শুরু করো। কিন্তু আমাদের কারুরই মন বসছে না। অনির্বাণের চোখে আজ গোয়েন্দা সুলভ তীক্ষ্ণতা নেই, বরং এক ধরনের নিরুৎসাহ ছায়া। আমিও ঘুঁটি ছুঁই, আবার হাত সরিয়ে নিই, যেন খেলা শুরু করার আগ্রহটাই নেই। রান্নাঘর থেকে ভেসে আসছে বৌঠানের কড়াই চামচের মৃদু আওয়াজ, মশলার গন্ধ আর গরম ভাতের বাষ্প মাখা সুবাস। সাধারণ দিনে এইসব শব্দ, গন্ধ বাড়িকে প্রাণবন্ত করে তুলত, কিন্তু আজ সেগুলোও যেন অলস সকালের অংশ হয়ে গেছে। অনির্বাণের সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ে নিস্তব্ধতাকে আরো ঘন করে তুলছে। চল, চাল দে। অনির্বাণ বলে, কিন্তু গলায় উদ্যম নেই। আমিও হেসে ফেলি, চাল তো দেব, মনটা আগে পাক। এভাবে আলস্যে বসে থাকাটা আমার ধাতে নেই। মনে হচ্ছে যেন একটা বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যা পূরণ করার জন্য একটা কেসের প্রয়োজন। এই নিস্তব্ধতা ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে একটা অপ্রত্যাশিত খবর এসে সব বদলে দিতে পারে। আমার অভিজ্ঞতায় দেখেছি, শহর যখন খুব শান্ত থাকে, তখনই তার নিচে চাপা পড়ে থাকা কোনো বড় ঘটনার সম্ভাবনা বাড়ে। মন বসানোর চেষ্টা করা বৃথা ভায়া। আমাদের মগজটা এখন অন্য কিছুর খোঁজ করছে। হয়তো এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটছে যা এই সকালের আলস্যকে এক নিমেষে ভেঙে দিতে পারে। একটা অপ্রত্যাশিত খুন, একটা চুরি বা একটা নিখোঁজ হওয়ার খবর। গোয়েন্দার জীবনে এমন কিছুই তো স্বাভাবিক উদ্দীপনা।
মনে হচ্ছে যেন শহরের বাতাস ভারী হয়ে আছে, একটা অজানা রহস্যের জন্য অপেক্ষা করছে। দুজনেই জানি হাতে কোনো কাজ নেই বলেই এই আলস্য। উৎসবের পরের নিঃসঙ্গতা, ফাঁকা দিন আর নিরুদ্দিষ্ট সকাল যেন আমাদেরকে দাবার বোর্ডের মতোই স্থির করে দিয়েছে। অবশেষে খেলায় মন না দিয়ে আমরা দুজনেই চুপচাপ বসে থাকি। বাইরের নীরবতা আর নিজেদের নিঃশব্দ ভাবনাই যেন আজকের আসল সঙ্গী। এই যে রাম লক্ষণ, কোনো কাজ নেই বুঝি? এইভাবে দুজনে বাড়িতে বসে বসে হাই তুলছো? আর কি করব বলো তোমায়? সবে পুজো মিটেছে, হাতে কোনো কেস নেই। পুজোতেও কিছু ছোটখাটো গোলমাল হয়, কিন্তু বড় কোনো রহস্য এবার যেন মুখ লুকিয়েছিল। শহরে একটা চাপা অশান্তি চলছে যা আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, এই শান্তিটা স্বাভাবিক নয়। তোমাদের এই অলসতা দেখে মনে হচ্ছে কি বলতো, বড় কোনো একটা শিকারী হঠাৎ শিকারের অভাবে বসে আছে। কি বলো ঠাকুরপো? এখনকার সব বড় বড় ক্রিমিনালরা মনে হয় পুজোর ছুটি উপভোগ করছে গো। আসলে ওরা ছুটি নিচ্ছে না, ওরা অপেক্ষা করছে। এই শান্ত সময়টাতেই বড় অপরাধের বীজ বোনা হয়, যখন সবাই আলসেমিতে থাকে। কিংবা হয়তো মা দুর্গা নিজেই ওদের বধ করেছেন সকলের অজান্তে। আহ ঠাকুরপো, রসিকতা করো না তো। আমার মনে হয় তোমাদের কাছে কাজ না থাকা মানেই শহরের কোথাও কোনো বড় বিপদ লুকিয়ে আছে, তাই তোমাদের এখনই কাজে নামা দরকার। আরে একটা কিছু নিয়ে মাথা তো খাটাও। উম, তোমার মুখ দেখে আর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি কিছু একটা বলতে চাও। খুলে বলো তো দেখি বৌঠান। ধুর, বাড়িতে বসে বসে কিছু ভালোই লাগছে না। পুজোর কটা দিন যে আনন্দ করেছি, তারপরেই বিষণ্ণতা আর যেন সইতে পারছি না। এদিকে রান্না বান্নাও সব শেষ, কাজ বলতেও তো কিচ্ছু নেই। বড্ড অধৈর্য লাগছে। আমার মনে হচ্ছে আমি যেন একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে আছি। তোমরা কিছু একটা করো না। আমার কাছে তো এখনকার মতো এই শান্ত সকালটাই সব থেকে বড় রহস্য। এই একই সমস্যা তো আমাদেরও। আলস্য আর অধৈর্যের কারণে আমাদেরও তো দাবার বোর্ডে আর মন লাগছে না। এই কি গো, শুনছো? তুমি কিছু একটা করো না গো, একটু মজার কিছু। আমার মনে হলো বৌঠানের এই আবদার শুনে অনির্বাণ এবার একটু নড়েচড়ে বসবে। সে তার স্ত্রীর মন মেজাজ ভালো করার জন্য একটা রহস্যের গল্প বলতে রাজি হবে। কিন্তু মুখ দেখে মনে হলো অনির্বাণ একটু বিরক্তিবোধ করলো যেন। আমি আবার এখন কি করব? ভালো লাগছে না যখন বাড়িতে এত বই আছে, বই পড়ো। আর তুমি তোমার নতুন লেখার কাজে মন দাও তো দেখি। মনকে একটা জায়গায় স্থির রাখাটা খুব জরুরি, সত্য। এই আলস্য দূর করার জন্য নিজের মগজকে খাটানো উচিত। তবে আমি জানি তোমরা দুজন সহজে আমাকে ছাড়বে না। তোমরা চাও তোমাদের এই অলসতা দূর করার ব্যবস্থা করি। ওহ, তুমিও না, দেখছো কারো কিছু ভালো লাগছে না, তার উপর তুমি আবার খিটখিট করছো সামান্য একটা ব্যাপার নিয়ে। সত্যি আমি বুঝতে পারলাম অনির্বাণের এই বিরক্তিটা তার আলস্যের বিরুদ্ধে নিজেরই এক ধরনের প্রতিবাদ। তার মগজ একটা কঠিন সমস্যার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। বাদ দাও তো, ওরকমই ও ঠাকুরপো। জীবনে রসবোধ বলে কিচ্ছু নেই। ওকে একটা কাজ ধরিয়ে দিতে হবে, তাহলেই দেখবে ওর সব বিরক্তি চলে যাবে। নইলে উনি সারাদিন এই সিগারেটের ধোঁয়া আর অলসতা নিয়েই বসে থাকবেন। তোমার বন্ধু রহস্য ছাড়া তো বাঁচতেই পারে না ঠাকুরপো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তোমরা দুটিতে মিলে জোট বেঁধেছো, বুঝতেই পেরেছি। ঠিক আছে, হার মানলাম। আমি বুঝতে পারছি এই অলস সকাল তোমাদের দুজনকেই পাগল করে দিচ্ছে। কাজের কথা বলো, তবে সেটা যেন বাস্তবসম্মত কিছু হয়, কোনো কাল্পনিক গল্প নয়। এবার বলে ফেলো তো দেখি আমায় কি করতে হবে। আচ্ছা, এখন তো সবে সকাল 10:30 বাজে। স্নান খাওয়া করতে তো বিস্তর দেরি। তাই যে সময়টা আছে তাতে তুমি আমাদের তোমার পুরনো কোনো কেসের গল্প শোনাও না। এমন কোনো কিছুর গল্প যেটা আমি আর বৌঠান জানি না। বেশ আনন্দ করে মজা করে সময়টা কাটানো যাবে তাহলে। হ্যাঁ গো ঠাকুরপো, এটা তো তুমি মন্দ বলনি। শোনাও না একটা ভালো গল্প। একটা পুরনো কেস তোমার ওই আলস্য ভাঙতে সাহায্য করবে, আর আমাদেরও একটা উত্তেজনার স্বাদ দেবে। এমন একটা কেস বলো যার রহস্য এখনো আমাদের কাছে অমীমাংসিত, আর যা প্রমাণ সাপেক্ষ। কোনো ভৌতিক বা মন গড়া গল্প যেন না হয়। যে গল্পের মধ্যে একটা টান টান উত্তেজনা থাকবে, তাতে আমাদের সময়টা দ্রুতই কেটে যায়।
এবং আমার এই বিষণ্ণতা ভুলে যাই। এমন কিছু একটা বলো না গো, যা আমাদের নতুন করে ভাবাবে। এই যে শোনো, তোমরা দুজন আমার সলভ করা কেসকে গল্প বলবে না। ওগুলো একদম আগা পাঁচতলা সত্যি ঘটনা। আমার কাজ হলো সত্যের অনুসন্ধান করা, তাকে নাটকীয় মোড়ক দেওয়া নয়। মনে রাখবে, আমি যা বলবো তার প্রতিটা শব্দই বাস্তব সত্য। কোনো কল্পনা সেখানে নেই। এই সত্যের মধ্যে যে রোমাঞ্চ লুকিয়ে আছে সেটাই আসল আকর্ষণ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঘাট হয়েছে। এবার দয়া করে আপনার সত্য ঘটনা শোনান সত্যান্বেষী। অনির্বাণ যেন এবার কিছু একটা ভাবতে শুরু করলো। মনে হয় আমাদের অনুরোধে কাজ হয়েছে। অনির্বাণ তার দৃষ্টিটা ঘরের ছাদের দিকে স্থির করে রাখল। তার স্মৃতিতে একে একে পুরনো কেসগুলো ভেসে উঠছে। প্রমাণ, জেরা, অপরাধীর মুখ। সে একটা এমন রহস্য খুঁজছিল যার মধ্যে কেবল অপরাধ নয়, মানুষের জটিল মনস্তত্ত্বও লুকিয়ে আছে, যেখানে যুক্তি আর প্রমাণই প্রধান। সে কিছু একটা পুরনো কেস নিয়ে ভাবছে, যেটার গল্প সে আমাদের শোনাবে। অবশেষে তার চোখ দুটো যেন একটা নির্দিষ্ট স্মৃতির ওপর স্থির হলো। মিনিট 3-4 চুপ করে থেকে সে বলল, হুম, একটা পুরনো কেসের কথা মাথায় আসছে। আজকে সেটাই না হয় শোনো, কিন্তু বলছি তার আগে একটু চা আর গরম ভাজা হবে নাকি? কেসটা শুরু করার আগে একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন। এই কেসটা একটু অন্যরকম ছিল। এর প্রতিটা মোড় মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাদের। অনির্বাণের এক কথায় বৌঠান রান্নাঘরে চলে গেল। মিনিট 10-এর মধ্যেই সে 3 কাপ চা আর একটা বড় থালা ভর্তি বেগুনি আর আলুর ফুলুরি নিয়ে এলো, আর সাথে নিয়ে এলো ঝুড়ি ভাজা। মনে মনে ভাবলাম, এই সময়টা বেশ ভালোই জমবে। এবার অনির্বাণ নিজের কথা শুরু করল। কলেজ পাশ করেছি মাত্র। সামনে কি আছে তার কোনো সোজা উত্তর নেই। গতে বাঁধা চাকরির লাইনটা যেন মন টানে না। ব্রিটিশদের অধীনে দাসের মতো কাজ করা, সে কথা ভাবতেই বিরক্ত লাগে। ছোটবেলা থেকেই একটা স্বভাব ছিল, ঘটনার আড়ালে লুকোনো সত্যিটা খুঁজে বের করতে কেমন যেন অদ্ভুত আনন্দ পেতাম। অন্যরা খেলাধুলা করত, আর আমি চোখ কান খাড়া করে থাকতাম কে কোথায় কি বলল, কিভাবে বলল আর কেন বলল। আমি জানতাম আমার এই পথ গতানুগতিক নয়। চাকরি বা অন্য কোনো বাঁধা ধরা করে জীবনে আমি স্বস্তি পাব না। সত্যের অনুসন্ধান করাই আমার মগজের একমাত্র চাহিদা। এই পর্যবেক্ষণ ক্ষমতাটাকেই আমি পেশা হিসাবে বেছে নেওয়ার কথা ভেবেছিলাম। হয়তো এসবই ইশারা দিচ্ছে, হয়তো সত্য অনুসন্ধানের পথটাই আমার পথ, যদি এই নিয়েই এগোনো যায়। অনির্বাণ বলে চলল। আমি আর বৌঠান মন দিয়ে শুনছি। বৌঠান তখন গভীরভাবে তার স্বামীর কথা শুনছিলেন। এইরকম ভাবেই সব চলছে। তখন থাকতাম অন্য একটা মেসে। এমন সময় একদিন হঠাৎ আমার বাড়িতে এসে উপস্থিত হলো আমার স্কুল জীবনের বন্ধু শচীন। ওর পুরো নাম শচীন্দ্র নারায়ণ দাশগুপ্ত। প্রথম দেখায় আমি ওকে ভালো করে চিনতে পারিনি, কিন্তু ওর মুখের আদল আর চোখের দিকে ভালো করে দেখতেই স্মরণে এলো নামটা। ওর চোখটা ছিল কটা ধরনের, তাই ছোটবেলায় ওকে অনেক রাগাতাম, সেটা মনে পড়ল। কিন্তু হঠাৎ ওর এরকম আগমন কেন, তাও আবার এতদিন বাদে? সে আমার ঠিকানা পেল কোত্থেকে? এরকম অনেক প্রশ্ন মাথায় ঘোরাঘুরি করছিল। শচীনের চেহারায় সময়ের ছাপ ছিল, কিন্তু চোখ দুটো ছিল খুবই ক্লান্ত। আমি বুঝতে পারছিলাম সে কোনো বড় সমস্যা নিয়ে এসেছে, না হলে এত বছর পর হঠাৎ আসতো না। তার আগমন আমার মনে একটা চাপা উত্তেজনা সৃষ্টি করলো, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা বুঝতে পারছিলাম না। আবার সরাসরি সেটা জিজ্ঞাসা করা বড্ড অশোভন, তাই আগে বললাম, আরে শচীন যে, আয় আয় ভেতরে আয়, বস। ওই যে ওই লাল চেয়ারটায় বস। এই বলে আমিও আর একটা চেয়ারে গিয়ে বসলাম। বাবা, আমি তো ভাবতেই পারিনি তুই আমায় চিনতে পারবি। সেই প্রায় 5 বছর আগে দেখা হয়েছে। না রে, ভুলে যাওয়া কি অতই সহজ রে? কিন্তু তুই আমার এই ঠিকানা পেলি কোত্থেকে বলতো? তবে তোকে প্রথম থেকেই বলি। এরপর শচীন যা বলল তা অনেকটা এরকম।
শচীনের স্কুল জীবন শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কয়েক সপ্তাহ পরেই মারা যান। সংসারের একমাত্র ভরসা ভেঙে পড়ায় তার পিসি তাকে পুনেতে ডাকেন। মায়ের মানসিক অবস্থাও তখন খারাপ, তাই শচীনকে একাই সিদ্ধান্ত নিতে হয়। কলকাতার পরিচিত গলি, পুরনো বন্ধুবান্ধব, মায়ের হাতের রান্না সবকিছু পেছনে ফেলে সে গিয়ে ওঠে পিসির ছোট্ট বাড়িতে। পুনেতে গিয়ে প্রথম দিকটা খুবই কঠিন ছিল। নতুন শহর, নতুন মানুষ, নতুন ভাষা, সবকিছুই তাকে বিব্রত করে তুলেছিল। কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করলেও বাবার মৃত্যুর পর আর্থিক অনিশ্চয়তা আর মানসিক বিরক্তি তাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে দেয়। পিসির উৎসাহে বাবার রেখে যাওয়া অল্প কিছু টাকাকে সে কাজে লাগায়। প্রথমে ছোট আকারে অনলাইন সাপ্লায়ারের ব্যবসা শুরু করে। প্রতিদিন ভোরে উঠে বাজার থেকে মাল আনত, দুপুরে প্যাকিং করত, সন্ধ্যায় ডেলিভারি পৌঁছে দিত। ধীরে ধীরে তার নির্ভরযোগ্যতা আর পরিশ্রমের সুনাম ছড়িয়ে পড়ে। শেষ 3 বছরে শচীনের ব্যবসা শুধু দাঁড়িয়ে যায়নি, বরং ভালোই লাভ দিতে শুরু করেছিল। স্থানীয় বাজারে তার নাম হয়ে গেছে শচীন ডেলিভারিজ। একটা ছোট্ট ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। এখন সে বুঝতে পারছে সময় এসেছে শহর বদলানোর। পিসিও বলেছে এবার নিজের জায়গায় ফিরে গিয়ে নিজের মতো কাজ কর। তাই কয়েক বছরের অভিজ্ঞতা, একটু সঞ্চয় আর অনেক স্বপ্ন নিয়ে শচীন এবার কলকাতায় ফিরেছে। মনে এক অদ্ভুত উত্তেজনা। শহরটা কি তাকে চিনতে পারবে, নাকি নতুনভাবে নিজের জায়গা বানাতে হবে? ব্যাগে পোশাকের থেকেও বেশি ভরা আছে আশা আর পরিকল্পনা। এইবার সে শুধুই ব্যবসা করতে যাচ্ছে না, নিজের একটা ভবিষ্যৎ গড়তে যাচ্ছে। আমি তার জীবন সংগ্রামের কাহিনী পুরোটা মন দিয়ে শুনলাম, কিন্তু তার মুখের চিন্তার ভাঁজ আমায় আকর্ষণ করল। কাকিমা এখন তবে কোথায় থাকেন? শচীনের মুখটা না ফ্যাকাশে হয়ে গেল। সে চুপ করে রইল। প্রশ্নটা তার কাছে যেন একটা আঘাত ছিল। তার চুপ করে থাকাটাই বুঝিয়ে দিল যে আসল সমস্যা এখানেই আছে। মাকে নিয়মিত চিঠি লিখতাম, আমাদের কসবার বাড়ির ঠিকানাতেই। তার জবাবও পেতাম, কিন্তু বিগত প্রায় 1 মাস কোনো জবাব আসছিল না। তাই আমি তড়িঘড়ি এখানে ফেরার সিদ্ধান্ত নিই। তারপর এখানে ফিরে কি দেখলি? মা বাড়িতে নেই, বাড়ি খালি, তাতে তালা ঝোলানো। তাহলে মানে তুই খোঁজ খবর করিসনি? হ্যাঁ রে, যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু কোনো খবর নেই। প্রতিবেশীরাও কেউ জানে না। ওরা বলল আমার মা প্রায় বের হতো না বাইরে, আর গত প্রায় 1 মাসে কেউই তাকে দেখেনি। ভারী অদ্ভুত তো। নিখোঁজ হওয়ার ব্যাপারটা স্বাভাবিক নয়। একজন ঘরকুনো মানুষ হঠাৎ 1 মাস ধরে গায়েব, এর পেছনে একটা রহস্য অবশ্যই আছে। প্রতিবেশীদের এতটুকু সন্দেহ না থাকায় আরো অস্বাভাবিক জিনিসটা। এই নীরবতা একটা বড় গোলমালের ইঙ্গিত দিচ্ছে রে। সত্যিই তাই। তুই আমার ঠিকানাটা কি করে পেলি? সে আরেক গল্প। কসবা থানায় একটা মিসিং ডায়েরি করে ফিরছিলাম, তখনই হঠাৎ রিতোর সাথে দেখা। মানে ঋতো রায়চৌধুরী? হ্যাঁ রে, ওই। হ্যাঁ, ও আমার সাথেই কলেজে পড়তো। তা ও কি বলল? আমি ওর কাছ থেকেই তোর ঠিকানা পেয়েছি। আসলে ওকে আমি প্রথম থেকে সবটা খুলে বলি। সেসব শুনে ও আমায় বলল, আমাদের অনির্বাণ, মানে অনির্বাণ বাবু, ও কলেজ শেষ হওয়ার পর এখনো কোনো কাজ ধরেনি। ওর ইচ্ছা তো গোয়েন্দাগিরি করবে বা ওই সত্য অনুসন্ধান ধরনের কিছুতে মনোনিবেশ করবে। এই তোর মায়ের ব্যাপারটা নিয়ে তো ওর সাথে একবার যোগাযোগ করতে পারিস। এই বলে ও আমাকে তোর ঠিকানাটা দিল। 1 মাস সময়টা অনেক লম্বা। এর মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে। আমাদের কাজটা যে খুব সহজ হবে না সেটা বুঝতে পারলাম। আমি সিদ্ধান্তই নিলাম কেসটা হাতে নেব। বোঝা গেল তোর ব্যাপারটা। তার মানে আমাদের কাছে এখন সবচেয়ে জটিল বিষয় হলো কাকিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় 1 মাস ধরে ওনার কোনো খবর নেই। তোর বা আর কারুর বিন্দুমাত্র ধারণা নেই যে উনি কোথায় যেতে পারেন, তাই তো? ঠিক তাই।
আমার তো এখনো চিন্তা, মা আদৌ বেঁচে আছে তো? আহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, দুশ্চিন্তা করিস না এখন থেকেই। আগে আরো অনেক বিষয় ঘেঁটে দেখতে হবে। নিখোঁজ হওয়ার সম্ভাব্য কারণগুলো আগে আমাকে সাজিয়ে নিতে হবে, তারপর যা পদক্ষেপ নেওয়ার নেব। তাহলে এরপর তুই কি করবি বলে ভাবছিস ভাই? আজকে আমার একটা কাজ আছে, তুই আগামীকাল সকালবেলায় আমার বাড়িতে আয়, তারপরে দুজন মিলে বের হব কাজে। আসলে কোনো কাজ ছিল না, কিন্তু কেসটা নিয়ে আগে নিজে কিছু ভাবা দরকার ছিল। শচীনের আবেগকে সরিয়ে রেখে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন। এমন জটিল কেসে তাড়াহুড়ো করা চলে না। ঠিক আছে, তাহলে আজকে আমি উঠি। পুলিশ কোনো খবর পেল কিনা তা জানতে একবার থানায় যাব। ঠিক আছে। পরদিন শচীন এসে বলল পুলিশ এখনো কোনো খবর পায়নি। আমি জানতাম পুলিশ এত সহজে কোনো সূত্র খুঁজে পাবে না। আমার প্রথম মনোযোগ ছিল আর্থিক লেনদেন আর কাকিমার ঘরোয়া জীবনযাত্রার দিকে। আমি একটা নির্দিষ্ট পদ্ধতিতে এগোতে চাইছিলাম, যেন কোনো তথ্য বাদ না যায়, কারণ সামান্যতম ভুলও এই তদন্তকে ভুল পথে চালিত করতে পারে। ওর বাড়ি থেকে আমার বাড়িতে আসতে লাগে প্রায় 40 মিনিট। ও আমার বাড়ি এসে পৌঁছানোর পর ওকে একটু চা খেতে দিলাম। চা পান শেষ করে আমরা দুজন দুটো সিগারেট ধরালাম। তারপর আমি ওকে কয়েকটা প্রশ্ন করলাম। হ্যাঁ রে শচীন, তুই যে এখানে আসবি তা তোর মাকে বলেছিলি? হ্যাঁ, বলেছিলাম, কিন্তু আমার এত তাড়াতাড়ি আসবার কোনো উদ্দেশ্য ছিল না। সব ঠিকঠাক থাকলে হয়তো আগামী মাসে শেষের দিক করে আমি কলকাতায় ফিরতাম। পুনে যাওয়ার পর থেকে তুই কতবার তোর মায়ের সাথে দেখা করতে এসেছিলি? ধরে নে সম্পূর্ণ সময়কাল মিলিয়ে মোট 5 বার। মানে তুই বছরে গড়ে একবার করেও আসতিস না? প্রথম কয়েক বছর নিয়মিত এসেছিলাম, কিন্তু তারপর ব্যবসাটা আস্তে আস্তে এতটাই বাড়তে লাগলো যে ব্যবসা অন্য কারোর হাতে ছেড়ে এখানে আসতে পারতাম না। এটা একটা স্বাভাবিক পরিবারের দূরত্ব, কিন্তু এই দূরত্বই হয়তো কোনো তৃতীয় পক্ষের সুযোগ তৈরি করেছে। বেশ, সেসব বুঝলাম। কাকিমাকে তুই টাকা পাঠাচ্ছিস কি করে? প্রথম প্রথম পিসির বাড়ি থেকে যা টাকা আমায় দিত তার মধ্যে কিছুটা অংশ মানি অর্ডার করে মাকে পাঠাতাম। আর বাবা চলে যাওয়ার পর সেই সময় মা কয়েকটা বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ ধরেছিল। মানি অর্ডার একটা গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। টাকা তোলা না হলে নিখোঁজ হওয়ার সময় সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে। তারিখটা খুবই জরুরি। আচ্ছা, তুই সর্বশেষ মানি অর্ডার কবে করেছিস এবং কত টাকার করেছিস বলতো? শেষ মানি অর্ডার পূজার প্রায় 10-12 দিন আগে। আর পুজো উপলক্ষে মাকে এবারে আমি একটু বেশি করে টাকা পাঠিয়েছিলাম। ধর, সাধারণত আমি মাকে মানি অর্ডার করে মাসে 500 টাকা পাঠাতাম, সেটা এবারে পাঠিয়েছিলাম 800 টাকা। সাথে মাকে এবারে পুজোয় নতুন একটা শাড়ি কিনে দেওয়ার কথাও লিখেছিলাম। তার মানে চিঠির কোনো জবাব তুই পাসনি? সাধারণত মানি অর্ডারের মাধ্যমে টাকা পেয়ে গেলে মা আমাকে প্রত্যুত্তরে তার একটা চিঠি লিখত। গত মাসেও তা হয়েছে। এবার চিঠি না আসাটা অস্বাভাবিক। তুই যখন এলি তখন বাড়িতে কেউ ছিল না? তোর মনে কোন প্রশ্ন জাগছে তা আমি জানি। বাড়িতে যখন কেউ নেই তাহলে আমি বাড়িতে ঢুকলাম কি করে, তাই তো? শচীন একেবারে আমার মনের কথাই যেন ধরে ফেলেছিল। ঠিক তাই। আমাদের বাড়ির সবকটা তালার চাবি মা পরিবর্তন করে নতুন চাবি কিনেছিল, আর সেই চাবিগুলোর একটা করে কপি মা নিজের কাছে রেখেছিল, আর একটা কপি ছিল মায়ের ড্রয়ারে তুলে রাখা। তৃতীয় কপি মা আমার ঠিকানায় পার্সেল মারফত পাঠিয়েছিল। বেশ, বুঝলাম। তুই কি খোঁজ নিয়ে দেখেছিস যে তোর শেষবার করা মানি অর্ডারের অর্থ সংগ্রহ করা হয়েছে কিনা? তো এটা তো দেখিনি। তুই তোর মাকে শেষ যে চিঠিটা পাঠিয়েছিলি সেই চিঠিটা কি বাড়ির মধ্যে দেখতে পেয়েছিস? না তো, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এই ব্যাপারগুলো নিয়ে অতটা মাথা ঘামানো হয়নি। এই দুটো জিনিসকে আগে খুঁজে বার করতে হবে, তারপর হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। চল, এখন আমরা আগে তোর বাড়িতে যাব। এই বলে আমরা বের হলাম। আমাদের তদন্ত এখন একটা নির্দিষ্ট পথে এগোবে। মানি অর্ডার কিংবা চিঠি, এই দুটো বস্তুই আমাদের রহস্যের প্রাথমিক সূত্র।
আমাদের হাতে সময় খুবই কম ছিল। এই দুটোই একমাত্র প্রমাণ যা নিখোঁজ হওয়ার সময় ও কারণকে যুক্তির জাল বাঁধতে পারে। ভায়া, শচীনের মায়ের নামটা কি ছিল? এহে, একদম ভুলে গেছিলাম বলতে। চন্দ্রলেখা। ওর মায়ের নাম চন্দ্রলেখা দেবী। আচ্ছা, তারপর বলো, ওর বাড়ি গিয়ে কি পেলে? শচীনের বাড়িতে পৌঁছে আমরা দুজনে মিলে ড্রয়ার এবং কাগজপত্র রাখার জায়গাগুলোকে ভালো করে খুঁজে দেখতে লাগলাম যে ওখানে চিঠিগুলো পাওয়া যায় কিনা। ঘরটা খুব বেশি গোছানো ছিল না, তবে জিনিসপত্র ছড়ানোও ছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল কাকিমা এক এবং খুব সাধারণ জীবন কাটাতেন। এরপর অনির্বাণ যা বলল তা অনেকটা এইরকম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করেও চিঠি বা মানি অর্ডারের কাগজ কোনোটারই অস্তিত্ব পাওয়া গেল না। শুধু এবারের নয়, গত প্রায় 3-4 বারের মানি অর্ডারের কাগজ বা শচীনের পাঠানো চিঠির কোনো হদিশই পাওয়া গেল না। শুধু চন্দ্রলেখা দেবীর চিঠি লেখার কাগজের একটা দিস্তা আর কালি আর কলম মিলল ঘরে। তখনকার মতো কাজে ক্ষান্ত দিয়ে অনির্বাণ বাড়ি ফিরল। ওর মনে তখন অনেকগুলো প্রশ্ন দানা বেঁধেছে। চিঠি আর মানি অর্ডারের কাগজগুলো গেল কোথায়? চন্দ্রলেখা দেবীকে কি কেউ অপহরণ করেছে? যদি অপহরণ করেই থাকে, তাহলে কেন করেছে? তার ছেলে যে ফিরে আসছে সে কথা তো আর কেউ জানতো না, এমনকি উনি নিজেও জানতেন না ঠিকভাবে। তবে একটা সম্ভাবনা হতে পারে যে বেশ অনেক দিন ধরেই চন্দ্রলেখা দেবীকে অপহরণকারীরা নজরবন্দি করে রেখেছিল, তাই জন্য ওই কাগজপত্রগুলোর কোনো হদিশ বাড়িতে নেই। পরের দিন আমরা দুজন ব্যাংকে গিয়ে খোঁজ নিলাম। আসলে চন্দ্রলেখা দেবীর ব্যাংক অ্যাকাউন্ট ছিল লোকাল একটা ব্যাংকেই। সেখানে গিয়ে খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম যে মানি অর্ডারের টাকা নিয়মিতই তোলা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে। তাহলে সেই টাকাগুলো গেল কোথায়? টাকা তো নিয়মিত তোলা হয়েছে, অথচ সেই টাকা কোনো প্রমাণ বা চিঠি তার বাড়িতে নেই। এর দুটো অর্থ হতে পারে। হয় কেউ জোর করে টাকা তুলেছে, নয়তো কাকিমা স্বেচ্ছায় চলে গিয়েছেন, কিন্তু সেই সম্ভাবনা খুবই কম। ব্যাংক থেকে বেরিয়ে আসতে যাব ঠিক এমন সময় একটা কি যেন মাথায় এলো। শচীনকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমি আবার ব্যাংকের ভেতরে গেলাম। সেখানকার কর্মচারীদের সাথে একটু কথা বলা দরকার। কথা বলতে বলতে একজন কর্মচারীর থেকে জানতে পারলাম একজন কর্মচারী এই নামটা শুনেছে এবং ভদ্রমহিলাকে মনে আছে, কারণ একবার একটা ফর্ম ফিল আপ করার দরকার হয়েছিল এবং ভদ্রমহিলা তা একা করতে পারছিলেন না বলে ওই কর্মচারী তাকে সাহায্য করেছিল। আমি কর্মচারীটার থেকে জানতে চাইলাম, ওই মহিলা কি ব্যাংকে একাই টাকা তুলতে আসতেন? না দাদা, ওনার ছেলে আসতো মাঝে মাঝে, তবে ফর্ম ফিল আপের দিন উনি একাই এসেছিলেন। কর্মচারীর এই কথা শুনে আমার সন্দেহটা আরো বাড়ল। কাকিমার তো পুনেতে থাকা শচীন ছাড়া আর অন্য কোনো ছেলে নেই। আচ্ছা, ওনার ছেলেকে ঠিক কেমন দেখতে ছিল একটু বলতে পারবে? একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তো দিতে পারবো না দাদা, তবে বলতে পারি বেশ লম্বা, ফর্সা বদন, আর একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। খুব সম্ভবত পায়ে কোনো সমস্যা আছে। খুঁড়িয়ে হাঁটা? ভাইয়া, তার মানে তো এটা শচীন ছিল না। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি নিশ্চিত হলাম যে এই লোক শচীন নয়। আচ্ছা বেশ, যদি উনি এর মধ্যে আবার ব্যাংকে আসেন, তবে এই ঠিকানায় যোগাযোগ করো। হ্যাঁ, এই বলে আমি তাকে নিজের ঠিকানাটা দিলাম আর সাথে 30 টাকা বকশিস দিলাম। কর্মচারীটা বেশ খুশি হয়ে আমাকে সেলাম করলো। শচীন, বুঝলি, তোর মা মনে হচ্ছে কোনো অপহরণকারী চক্রের হাতেই পড়েছেন। আমার দৃঢ় বিশ্বাস হলো কাকিমা নিখোঁজ হননি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তুই এত সব জানলি কি করে? আমি তাকে এবার সবটা খুলে বললাম। হয়তো চন্দ্রলেখা দেবী কেউ বা কারা কিডন্যাপ করেছে, আর মাসে মাসে টাকা আসার সময় শুধু তাকে নিয়ে ব্যাংকে এসে টাকা তোলে, আর প্রাণের ভয় হয়তো তাকে এই কাজে সাহায্য করতে হয়। এটা শুনে শচীন স্তব্ধ হয়ে গেল। তার মায়ের জীবন যে এমন বিপদের মুখে গত 1 মাস যাবৎ, তা সে কল্পনাও করেনি। আচ্ছা শচীন, তুই কি কোনো নির্দিষ্ট তারিখে টাকা পাঠাতিস কাকিমাকে?
নির্দিষ্ট ঠিক বলতে পারবো না, তবে চেষ্টা করতাম মাসের 3 তারিখের মধ্যেই মানি অর্ডার পোস্টাল অফিসে দিয়ে দিতে, আর সেখান থেকে মায়ের কাছে আসতে খুব জোর 3-4 দিন। মাসের 7-8 তারিখে মা টাকা পেয়ে যেত। দেখ সচিন, আমার দৃঢ় বিশ্বাস অপহরণকারীরা মাসের এই সময়েই সক্রিয় হয়। আমার ধারণা কেউ বা কারা কাকিমাকে আগেই বন্দি করেছে, প্রথমে গৃহবন্দী আর তারপর কোনো কারণে এখন অপহরণ করে অন্যত্র নিয়ে গেছে। গৃহবন্দী থাকার সময় হয়তো তারা পুরনো চিঠি ও মানি অর্ডারের কাগজগুলো সরিয়ে দিয়েছে যাতে তুই সূত্র না পাস। এই যে সাংঘাতিক! এখন কি হবে অনির্বাণ? আমার যে সর্বনাশ হয়ে গেল। এ মা কি আদৌ জীবিত অনির্বাণ? আমার ধারণা উনি জীবিত, কিন্তু বন্দি আছেন। কেউ বা কারা ওই তোর পাঠানো অর্থ আত্মসাৎ করছে তোর মায়ের থেকে। যদি খুনই করতো তবে এত ঝামেলা করে মাস মাস টাকা তোলার প্রয়োজন পড়তো না। টাকা তোলা হচ্ছে মানে কাকিমা জীবিত কিন্তু বন্দি। হায় হায়, কিন্তু তাহলে হঠাৎ অপহরণ কেন করলো? এটা ভাবনার বিষয়। আমার কিছুটা সময় লাগবে ভাবতে। চল এখন বাড়ি ফের তুই, আমিও ফিরি। পারলে বিকেলে আমার বাড়ি আয় একবার, তখন কথা বলবো। এই নতুন তথ্যটা বেশ জটিল। অপহরণকারীরা এত মাস গৃহবন্দী রাখার পর কেন তাকে সরিয়ে দিল? এর পেছনে একটা বড় পরিবর্তন থাকতে হবে। হয়তো তারা বুঝতে পেরেছে যে সচিন যে কোনো মুহূর্তে ফিরতে পারে, অথবা কাকিমার কাছে এমন কোনো তথ্য ছিল যা তারা লুকিয়ে রাখতে চাইছিল। বাড়ি ফিরে গোটা ঘটনাটা ঠান্ডা মাথায় সাজানো দরকার। ভায়া, একবার মাঝপথে থামাচ্ছি, মাফ করো আমায়। আরে না না, বলো কি হয়েছে। আমি লক্ষ্য করেছি তুমি কিছু একটা বলার জন্য উসখুস করছো। আমার একটা সম্ভাবনার কথা মাথায় আসছে। নির্দ্বিধায় বলতে পারো বন্ধু, তোমার ভাবনাও এই রহস্যের নতুন দিক খুলতে পারে। এমনটাও তো হতে পারে যে শচীনের মা অনেক আগেই মারা গেছেন, আর তার নাম আর সই নকল করে কেউ বা কারা টাকা তুলে যাচ্ছে। এমনটা হওয়া কি একেবারে অসম্ভব? আর ধরুই না, যে কদিন শচীন চিঠি পায়নি সেই সময় হয়তো তার মা মারা গিয়েছেন বা খুন হয়েছেন, কিন্তু শচীন তা না জেনেই টাকা পাঠিয়েছে, আর প্রত্যুত্তরে এ পক্ষ থেকে কোনো যায়নি, কারণ তার মায়ের হাতের লেখা নকল করা সম্ভব ছিল না। তোমার চিন্তাটা যুক্তিযুক্ত, কারণ মৃত ব্যক্তির নামে টাকা তোলার ঘটনা নতুন নয়। এটা ছিল একটি খুব বাস্তব সম্ভাবনা। কিন্তু অনির্বাণ আমার কথায় মুচকি হাসল, কিন্তু ও এরকম পাগলের মতো নিজের মনে হাসছে কেন? ও মা, এবার দেখে যে বউঠানও হাসছে। আমি করুণ মুখে জিজ্ঞেস করলাম, কি হলো গো, তোমরা কপত কপতি হাসছো কেন? বন্ধু, তুমি মনে হয় ভুলেই গেছো, এটা গল্প, মানে সত্যি ঘটনা কিন্তু পুরাতন কেস, অর্থাৎ এর সমাপ্তি আমার জানা। অনির্বাণের কথায় নিজের বোকামিটা বুঝতে পারলাম। নিজেরই হাসি পেল এবার। ও বলে চলল, তবে তুমি যে ভাবনাগুলো ভেবেছো সেগুলো খুব একটা অমূলক নয়। এই সবকটা সম্ভাবনার কথা আমার নিজের মাথাতেও এসেছিল, কিন্তু পরবর্তীকালে ঘটনাক্রমে যেভাবে এগিয়েছে তাতে আমার সেই সম্ভাবনাগুলোকে সম্পূর্ণ বাদ দিতে হয়েছিল। কিছুটা ভাগ্যের জোর, আবার কিছুটা দৈবাত, এটাও বলতে পারো। ঠিক আছে ঠিক আছে, আর বিরক্ত করব না, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও একটু অপেক্ষা করো, আমি আরেকটু চা আর নিমকি আনি। এই বলে বৌঠান রান্নাঘরে চলে গেল। বৌঠানের যেন এই রহস্যটা শোনার জন্য আরও বেশি উৎসাহী হয়ে উঠল। সেই ফাঁকে অনির্বাণ বলল, ভাইয়া, ব্যাপারটা এখন যতটা সহজে এগোচ্ছে ততটা সহজ প্রকৃত সত্যিটা কিন্তু নয়। আর হ্যাঁ, চন্দ্রলেখা দেবী আজও জীবিত, সুতরাং ওনাকে নিয়ে তুমি আর এখানে বসে দুশ্চিন্তা করো না। অনির্বাণ আমাকে একটা স্পষ্ট তথ্য দিয়ে দিল, যা আমার দুশ্চিন্তা দূর করল, কিন্তু রহস্যকে আরও ঘনীভূত করল। কাকিমা জীবিত, মানে অপরাধী চক্রটা তাকে কাজে লাগাচ্ছে। অনির্বাণের কথা শুনে উত্তেজনাটা কিছুটা দমে গেল। ইতিমধ্যে বৌঠান চলে এসেছে আরও আহারা দিরিয়ে। চায়ে চুমুক দিয়ে অনির্বাণ আবার কাহিনী শুরু করল। বাড়ি ফিরে এসে ভাবতে লাগলাম যে কিভাবে
এই অপহরণকারীদের দলের কোনো হদিশ পাওয়া যেতে পারে। আসলে এই ব্যাংকের কর্মচারীটি ওই মহিলার সাথে আসা যে লোকটির বর্ণনা দিয়েছিলেন, সেই বর্ণনা দিয়ে কোনো নির্দিষ্ট কাউকে খুঁজে বার করা সম্ভব নয়। লম্বা, ফর্সা, খুঁড়িয়ে হাঁটা, এগুলো এতই সাধারণ বর্ণনা যে কলকাতা শহরে এমন হাজার হাজার লোক খুঁজে পাওয়া যেতে পারে। সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, যেমন হাতে কাটা দাগ, মুখের কোনো বিশেষ চিহ্ন, এই সব পেলে হয়তো কাজটা সহজ হতো, কিন্তু তা তো হয়নি। তাই আপাতত এই সূত্রের ওপর ভরসা রাখা বৃথা। একটা কাজ করা যেতে পারে। আমি তখনও জানতাম না যে অপহরণকারীদের দল জানে কি না যে চন্দ্রলেখা দেবীর ছেলে পুনে থেকে ফিরে এসেছে। সেক্ষেত্রে ওই বাড়ির ওপর নজর রাখলে কিছু কাজ হতে পারে। কিন্তু নজরটা কে রাখবে? এখন মাসের 4 তারিখ, তার মানে 7-8 তারিখ নাগাদ নিশ্চয়ই ওই গ্যাংয়ের কেউ শচীনদের বাড়ি আসবে পরবর্তী মানি অর্ডার খুঁজতে। কিন্তু তারা যদি দেখে ফেলে শচীন ফিরে এসেছে, তাহলে ওরা আরো সাবধান হয়ে যাবে। এমনকি চন্দ্রলেখা দেবীকে তারা খুন করতে পারে। না, কিছু একটা উপায় ভেবে বের করতেই হবে। যখন মাথার মধ্যে এইসব চলছে, তখন হঠাৎ করে বেল বাজল। আমি একাই থাকতাম। দরজা খুলে দেখি ইন্সপেক্টর প্রবীর বাবু এসেছেন। আমার বাবার বয়সী মানুষ তিনি, আমার বাবার ভালো বন্ধু। সেই সূত্রে তখন আমার সাথে ওনার পরিচয় ছিল। হঠাৎ করে ওনাকে আমার বাড়িতে দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আমাকে দেখতে পেয়ে উনি বললেন, এই যে অনির্বাণ, বলো খবর কি? এই তো কাকু চলছে, কলেজ শেষ করে এখন বাড়িতেই রয়েছি। কি করব না করব সেই নিয়ে খুব পক্ত কিছু ভাবিনি, কিন্তু আপনি এই বিকেলবেলা আমার বাড়িতে হঠাৎ করে, মানে কোনো জরুরি দরকার? হ্যাঁ গো অনির্বাণ, এই কয়েকটা খোঁজ খবর নেওয়ার ছিল, তাই এলাম তোমার বাড়িতে। প্রবীর কাকুর মুখের চিন্তার রেখা দেখে বুঝলাম ব্যাপারটা সামান্য নয়। নিশ্চয়ই কোনো বড় গোলমাল হয়েছে। কি খবর দরকার বলুন কাকু? তোমাদের পাড়ার অলোকেশ পালকে চেনো? অলোকেশ কাকা? হ্যাঁ, চিনব না কেন? পাড়ার অন্যতম বয়োজ্যেষ্ঠ মানুষ উনি, সজ্জন ব্যক্তি। হুম, আচ্ছা বলো তো, শেষ কবে ওনাকে দেখেছো? শেষবার আম, তা হবে সপ্তাহ 2 আগে। একদিন বাড়ির দোতলার বারান্দায় বসে চেয়ারে ছিলেন। কিন্তু কি হয়েছেটা কি ওনার? ওনাকে কেউ কাল রাতে খুন করেছে। খুনের কথাটা শুনে আমি চমকে উঠলাম। আমার সন্দেহ তবে মিথ্যে নয়। আমি বললাম, হোয়াট? খুন করেছে? কখন, মানে কোথায়? ওনার লাশ পাওয়া গেছে শ্যামবাজারের কাছে একটা গলির মধ্যে। কি বুকে ছুরি মেরে স্টাফ করেই খুন করা হয়েছে। এই রে, ওনার ছেলেকে খবর দিয়েছেন? সে তো থাকে মাদ্রাসে। সে দরকার হয়নি। আসলে ওর ছেলে ওকে মাসে মাসে টাকা পাঠাতো আর টেলিগ্রামে যোগাযোগ রাখত। কিন্তু গত মাসে টাকা পাঠাবার পরে কোনো টেলিগ্রাম সে বাবার পক্ষ থেকে পায়নি। বাবার জন্য চিন্তা বাড়তে থাকায় সে পরশু ফিরেছে, আর এসে দেখে বাড়িতে তালা, আর তার বাবা উধাও। সে ভয় পেয়ে পুলিশকে জানায়। আমার অধীনেই বিষয়টা আসে। ঠিক সেই মুহূর্তে আরেকটা ঘটনা। কালকে সকালেই সে একটা সন্দেহজনক লোককে ওদের বাড়ির সামনে ঘুরতে দেখে। লোকটাকে দেখে ওর সন্দেহ হয়, তাই সঙ্গে সঙ্গে আমার কাছে এসে আমাকে খবর দেয়। আমরা বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে দেবার চেষ্টা করেছিলাম যে কোথাও ওর বাবাকে পাওয়া যায় কিনা, কিন্তু লাভ হলো না। উপরন্তু বেচারা বুড়ো মানুষটাকে শেষ বয়সে খুন হতে হলো। এ কি অনির্বাণ, তোমার ভ্রু কুঁচকে যাচ্ছে কেন? আমার মস্তিষ্ক তখন দ্রুত দুটো ঘটনাকে মেলাতে ব্যস্ত। তড়িঘড়ি নিজেকে সামলে নিয়ে বললাম, না কাকু, আপনি আগে বলা শেষ করুন পুরোটা, তারপর আমি বলছি। আচ্ছা বেশ। আসলে এখন আমরা পুলিশরা সন্দেহ করছি যে এটা কোনো অপহরণকারী দলের কাজ। অলোকেশ বাবুকে হয়তো তারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, আর তার মানি অর্ডারের মাধ্যমে পাওয়া অর্থ আত্মসাৎ করার জন্য। তাই যে লোকটিকে অলোকেশ বাবুর ছেলে ওদের বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখেছিল, সে হয়তো ওই দলেরই লোক। যখন সে বুঝতে পেরেছে যে
অলোকেশবাবুর ছেলে বাড়ি ফিরে এসেছে, তখন আর অর্থ পাওয়া যাবে না বুঝতে পেরে ওই বুড়ো মানুষটাকে তারা হত্যা করেছে এই নৃশংসভাবে। কাকু যা বলছেন তা আমার সন্দেহের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এই চক্রটি একা এবং দূরবর্তী সন্তানের কাছ থেকে টাকা পাওয়া বৃদ্ধ বৃদ্ধাদের টার্গেট করছে। অলোকেশবাবুর ছেলে সময় মতো ফিরে না এলে হয়তো আরও কিছুদিন চলত। এই মুহূর্তে লোকানো ঠিক হবে না কিছু। পুলিশের সাহায্য পেলে কাজটা সহজ হবে। কাকু, আমার কাছেও একটা এরকম কেস আছে, মানে আমার এক বন্ধুর সাথে ঘটেছে বিষয়টা। আর আমি এখন ফাঁকা, আর এই সত্যান্বেষণ ও রহস্যভেদ করা একটু ঝোঁক আছে বলেই আমি সেদিকে একটু মাথা দিচ্ছি আর কি। তোমার এই ঝোঁকের কথা আমি তোমার বাবার কাছে শুনেছি, কিন্তু আমায় ব্যাপারটা একটু খুলে বলো তো। একদম গোড়া থেকে আপনাকে বলবো। আসলে এখন আমার ধারণা হচ্ছে এই দুটো ব্যাপার হয়তো পরস্পরের সাথে যুক্ত। এই বলে অনির্বাণ সব কথা ওনাকে খুলে বলল। শচীনের স্কুল জীবনের পরে হওয়া ক্ষতি, এরপর তার পুনে চলে যাওয়া, সেখানে ব্যবসা করা, মায়ের সাথে কিভাবে যোগাযোগ করে টাকা পাঠাতো, আর তার মায়ের রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া, আর সেই খোঁজে ব্যাংকের কর্মচারীদের সাথে কথাবার্তা বলা, কিছুই বলতে অনির্বাণ বাদ রাখল না। দুটো ঘটনাকে পরস্পরের সাথে সম্পৃক্ত এই ধারণা আরও দৃঢ় হতে লাগলো। আমি তো ভেবে রেখেছিলাম আর একটু কেসটার খোরাক সম্বন্ধে জানি, তারপর সাহায্য চাইব। এদিকে প্রবীর কাকু বেশ আগ্রহী হয়ে উঠেছেন। প্রবীর কাকুর দুটো চোখ ক্রমশ বিস্ফারিত হয়ে উঠছিল। তিনি বুঝতে পারলেন এই অপহরণ চক্রের কাজ অনেক দূরে গিয়েছে। অনির্বাণ, তোমার কথা শুনে আমার উদ্বেগ যে আরও বেড়ে গেল। কারণ শচীন ফিরে এসেছে বলছো, কিন্তু সেই অপহরণকারীদের দল যদি সে কথা জানতে পারে, তাহলে চন্দ্রলেখা দেবীকেও খুন হতে হবে হয়তো। কিন্তু আমাদের যে করেই হোক এটা আটকাতে হবে। একটা জব্বর প্ল্যান বার করতে হবে মাথা থেকে ভেবে। কাকু বুঝতে পারলেন শচীনের উপস্থিতি চন্দ্রলেখা দেবীর জন্য ডেডলাইন তৈরি করছে। ঠিক সময়ে আমার মাথায় একটা দারুণ প্ল্যান খেলে গেল। কাকু, আমার একটা প্ল্যান আছে, শুনবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই বলো, আমি শুনছি। আজকে তো মাসের 4 তারিখ, আর শচীনের পাঠানো টাকা ওর মায়ের কাছে পৌঁছতে মাসের 7-8 তারিখ। তেমনি অপহরণকারীদের দলের লোকেরা সচিবের বাড়িতে হানা দেবে আর 2-3 দিনের মধ্যে। সম্ভবত মানি অর্ডারের কাগজ বা টাকা তোলার জন্য সূত্র খুঁজতে আসবে। হ্যাঁ, ঠিক ঠিক। আমি ভাবছি শচীনকে এখনই ওর বাড়িতে গিয়ে আমার সাথে আর আমার বাড়িতে নিয়ে চলে যাব। ওর বাড়িতে যেভাবে আগে তালা দেওয়া ছিল সেইভাবেই আবার তালা রাখা থাকবে। কারণ অপহরণকারীরা যদি একবার টের পেয়ে যায় যে শচীন ফিরে এসেছে, তাহলে কিন্তু চন্দ্রলেখা দেবীর বিপদ আরও বাড়বে। শচীনকে সরিয়ে দেওয়াই কাকিমার সুরক্ষা নিশ্চিত করার একমাত্র উপায়। ঠিক বলেছ অনির্বাণ, এটাই করা উচিত। তোমার বুদ্ধি যে বেশ পাকা, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর একটু খোঁজখবর চালাতে পারেন আপনারা কাকু। কি নিয়ে বলো তো? অপহরণকারীদের দলটার কাজকর্ম দেখে আমার মনে হচ্ছে ওরা শুধু এই দুজনকে না, এরকম আরও অনেকজনকে কিডন্যাপ করে নিজেদের ডেরায় নিয়ে গিয়ে রেখেছে। তাদের বিপদও কম নয়। অপরাধীরা সাধারণত একটা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করে। এই ধরনের অর্থ আত্মসাৎ করার জন্য তারা একই ধরনের টার্গেট বেছে নিয়েছে। অত্যন্ত গোপনে আপনার কিছু ইনফরমারকে পারলে কাজে লাগিয়ে দিন না। ওরাই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাকে ঠিক খবর সংগ্রহ করে দেবে। কে কোথায় গিয়ে নিরুদ্দেশ হয়েছে বা কোনো সন্দেহজনক কার্যকলাপ ওদের চোখে পড়েছে কিনা। আমার মনে হয় এটা করলে পুলিশের এগোতে আরো সুবিধা হবে। এই চক্রের ডেরা খুঁজে বার করা এটাই সবচেয়ে কম সময়ের উপায়। অলোকেশ পালের মতো আরো শিকার হয়তো এখনো বন্দী আছে। ঠিক আছে, তাই হবে। আমার 5-6টা খোঁচর রয়েছে। আজকে ওদেরকে থানায় ডেকে পাঠাবো আর কাজে লাগিয়ে দেবো কাল সকাল থেকে। আশা করি পরশু সকালের মধ্যে কিছু না কিছু খবর দেবে। হ্যাঁ কাকু, আশা করা যায় যে নিরাশ হতে হবে না আমাদের। তবে আমি এখন উঠি ভাইপো, দরকারে আবার আসবো। ঠিক আছে কাকু, আমিও দেখি বেরোবো এবার। শচীনকে সব বুঝিয়ে নিয়ে আসতে হবে। অনির্বাণ এরপর যেটা বলল তা কিছুটা সংক্ষেপে এখানে লিখছি। অনির্বাণ শচীনকে সব কথা খুলে বলল।
দীর্ঘ সময় ধরে তারা দুজন মুখোমুখি বসেছিল, আর অনির্বাণ ধীর স্বরে তার কথা শেষ করল। শচীন কোনো প্রতিক্রিয়া দিল না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। অনির্বাণ তখন উঠে দাঁড়িয়ে নরম গলায় বলল, চল আমার বাড়িতে গিয়ে বসে কথা বলি। এখানে বিপদ বেশি, শান্ত হওয়া যাচ্ছে না। এই মুহূর্তে তোর জন্য সবচেয়ে জরুরি ছিল একটি নিরাপদ আশ্রয়। তোর বাড়িতে থাকা মানেই চন্দ্রলেখা দেবীর জীবনকে ঝুঁকির মুখে ফেলা। অনির্বাণের কথায় শচীন মাথা নেড়ে সম্মতি দিল। দুজন ধীরে ধীরে হাঁটতে শুরু করল। বাইরে তখন সন্ধ্যার আলো ধীরে ধীরে কমে আসছে। রাস্তায় হালকা বাতাস বইছে। দূরে মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। মাঝে মাঝে হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগার সাথে সাথে পথের গাছগুলো ঝিরঝির করে কেঁপে উঠছিল। শচীন নীরব। অনির্বাণও কথা বলছিল না। তারা দুজনই কেবল হাঁটছিল নিজেদের ছন্দে। অনির্বাণের বর্ণনায় সেই নীরবতা ছিল খুবই ভারী, যা আসন্ন বিপদের পূর্বাভাস দিচ্ছিল। শচীন তখনও যেন বিশ্বাস করতে পারছিল না যে তার মা কেবল টাকার জন্যই এমন একটি চক্রের মধ্যে বন্দী। ঘণ্টাখানেক পরে তারা অনির্বাণের বাড়ির সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের ছোট্ট বাড়ি, জানলা দিয়ে একটা আলো বেরিয়ে আসছে। দরজা খুলে অনির্বাণ ভেতরে আসতে ইশারা করল। ঘরে ঢুকতেই এক শান্ত আরামদায়ক পরিবেশ শচীনের চোখে পড়ল। টেবিলে রাখা ছিল দুটি কাপ আর একটি কেটলি, যেন আগে থেকেই প্রস্তুত ছিল। অনির্বাণ বলল, বস, এবার ধীরে ধীরে কথা বলি। কথা বলার চেয়ে এখন তোর মাথা শান্ত হওয়া বেশি জরুরি। শচীন চুপচাপ বসে পড়ল, আর চারিদিকে নীরবতার আবহ ছড়িয়ে পড়ল। অনির্বাণের মাথায় একসাথে তখন হাজারো প্রশ্ন ঘুরছে। ঘটনাগুলোর প্রতিটি পরত যেন একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা অদ্ভুত ফাঁদ, আর সেই ফাঁদ খুলতে হলে এক একটি প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করতেই হবে। অপহরণের পর খুন, এটা নিছক সাধারণ অপরাধ নয়। এটার ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খেলা, যার নিয়ম এখনও কেউ ভাঙতে পারেনি। অনির্বাণ টেবিলে ছড়িয়ে থাকা কাগজগুলোর ওপর চোখ রেখে ভাবল কিভাবে শুরু করবে। প্রথম প্রশ্ন তার মস্তিষ্কে ঘুরল, শুধু কি অর্থলোভেই অপহরণ? যদি সত্যিই অর্থই উদ্দেশ্য হতো, তবে অপহৃত ব্যক্তিদের বাঁচিয়ে রাখাটাই তো সুবিধাজনক ছিল। কিন্তু এখানে তো মানুষ অপহরণের কিছুদিনের মধ্যেই খুন হচ্ছে। মুখে অর্থের গল্প শোনা গেলেও ঘটনা দেখাচ্ছে পুরো উল্টো চিত্র। তাহলে কি অর্থ শুধু একটা অজুহাত? হয়তো এর আড়ালে আরো ভয়ঙ্কর কোনো কারণ লুকিয়ে আছে, যা এখনো কেউ অনুমানও করতে পারেনি। 2 নম্বর, অপহরণের পর খুন কেন করা হচ্ছে? এই প্রশ্নটা ওকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। একজন মানুষকে অপহরণ করা মানেই ঝুঁকি নেওয়া, তারপর আবার খুন। এটা তো ঝুঁকিকে আরো বাড়িয়ে দেয়। তাহলে কেন? অপহৃতরা কি এমন কিছু দেখেছে বা শুনেছে যা কেউ চায় না যে প্রকাশ পাক? নাকি তাদের মৃত্যু দিয়ে কেউ একটা বার্তা দিতে চাইছে? প্রশ্নের সঙ্গে প্রশ্ন জুড়ে যেতে লাগলো। 3 নম্বর, অপহরণ করে কি পাওয়া হচ্ছে আসলে? অনির্বাণ টেবিলের ওপর হাত রেখে ধীর স্বরে ভাবল, হয়তো উদ্দেশ্য অন্যরকম। হয়তো এই মৃত্যু দিয়ে কেউ নিজের প্রভাব বিস্তার করছে। হয়তো কোনো গোপন লেনদেন বা মতবাদের লড়াইয়ের ফল। অথবা আরো ভয়ঙ্কর, মানুষের ওপর কোনো নৃশংস পরীক্ষা বা অজানা উদ্দেশ্য। সত্য যাই হোক, এটা নিশ্চিত এটা শুধুই টাকার খেলা নয়। 4 নম্বর, অপহরণকারীদের ডেরা কোথায় হতে পারে? এই প্রশ্নের উত্তর সবচেয়ে কঠিন। শহরের ভিড়ে নাকি বাইরে কোনো নির্জন জায়গায়? ও মানচিত্র বের করে দেখল, নদীর ধারে কিছু পুরনো গুদাম ঘর আছে, কয়েকটা ভাঙা মিল ফ্যাক্টরি রয়েছে, আর কয়েকটা জঙ্গল ঘেরা অঞ্চল আছে যেখানে পুলিশ খুবই কম যায়। এমন জায়গা দরকার যেখান থেকে মানুষকে অদৃশ্য করে রাখা ও হত্যা করেও সহজে নিশ্চিহ্ন হয়ে যাওয়া যায়। ও আঙুল বোলাতে বোলাতে মনে মনে সম্ভাব্য জায়গাগুলো চিহ্নিত করতে লাগলো। 5 নম্বর, এদের লক্ষ্য কি শুধুই অর্থ নাকি অন্য কিছু? তার মন বলছে উদ্দেশ্য আরো বড়। হয়তো ভুক্তভোগীদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মিল আছে যা এখনো চোখে পড়েনি। হয়তো কেউ নির্দিষ্ট মানুষদের সরিয়ে দিতে চাইছে,
অথবা এটা কোনো সংগঠিত চক্র যারা নিজেদের শক্তি প্রমাণ করতে চাইছে। শেষটা যতই অদ্ভুত হোক, এটা স্পষ্ট যে কোনো ঘটনাই অকারণ নয়। 6 নম্বর, অলোকেশবাবুর পোস্টমর্টেম রিপোর্ট দেখা জরুরি। ও চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। যদি রিপোর্টে মৃত্যুর ধরন বা দেহে কোনো বিশেষ চিহ্ন পাওয়া যায়, তাহলে হয়তো নতুন দরজা খুলে যাবে। অনেক সময় মৃতদেহই সত্যের সবচেয়ে স্পষ্ট সাক্ষী হয়ে ওঠে। ঠিক করল আগামীকাল সকালেই সে রিপোর্ট সংগ্রহ করবে। প্রতিটি প্রশ্নের উত্তর আছে, আমাকে শুধু সেগুলি জোড়া লাগাতে হবে। ঘরে নীরবতা নেমে এলো। বাইরের বাতাসের শব্দে পর্দা দুলছে, আর ওর চোখে অদ্ভুত দৃঢ়তা নিয়ে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। কারণ সত্যিকে চেপে রাখা যায় না। এক সময় সে নিজেই দরজা ভেঙে বেরিয়ে আসে। ততক্ষণে শচীন ঘুমিয়ে পড়েছে। সারাদিনের মানসিক ধকল আর উদ্বেগ শচীনকে কাবু করে দিয়েছিল। আমি তাকে একটি পুরনো কম্বল দিয়ে নিজে সারা রাত জেগে ভাবলাম, এই কেসটার মধ্যে কেবল অপরাধ নয়, মানুষের নির্মমতা ও একাকিত্বের সুযোগ নেওয়ার এক ভয়ঙ্কর চিত্র লুকিয়ে আছে। পরের দিন সকালবেলা উঠে শচীনকে আমার বাড়িতে রেখে আমি গেলাম প্রবীরবাবুর সাথে ওনার থানায় দেখা করতে। সেখানে গিয়ে জানতে পারলাম উনি ভোরবেলায় ওনার খোঁচরদের সব বুঝিয়ে কাজে লাগিয়ে দিয়েছেন। পুলিশের দ্রুত পদক্ষেপ দেখে কিছুটা স্বস্তি পেলাম। আমি প্রবীরবাবুকে বললাম আরও বিভিন্ন জায়গায় খোঁজখবর চালাতে, যে এরকম ঘটনা ঘটেছে কিনা, আর জিজ্ঞেস করলাম যে অলোকেশ বাবুর পোস্টমর্টম রিপোর্ট কখন আসবে। অলোকেশবাবুর পোস্টমর্টেম রিপোর্ট পেতে পেতে আজকে বিকেল হয়ে যাবে অনির্বাণ। তুমি সম্ভব হলে বিকেল একবার থানায় এসো, তখন সেটা নিয়ে কথা বলা যাবে। ঠিক আছে কাকু, আমি তাহলে এখন উঠি। আমার তখন সময় নষ্ট করার উপায় ছিল না, তাই আমি বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরতে ফিরতে ভাবলাম একবার শচীনদের বাড়ির সামনে দিয়ে হয়ে আসা যাক। সেই মতো অনেক ট্রামে চেপে শচীনদের বাড়ির দিকে গেলাম। কাল থেকে বড় রাস্তায় নামার পর হেঁটে হেঁটে গলির মধ্যে দিয়ে শচীনদের বাড়ি পড়ে। আমি সেখানে পৌঁছতেই দেখি দুজন লোক ওদের বাড়িটার সামনে ঘোরাফেরা করছে। ওদের দেখে আমার বেশ কিছুটা সন্দেহ লাগে। ওদের হাঁটার ভঙ্গি, বারবার বাড়ির দিকে তাকানো, সবকিছুই সন্দেহজনক ছিল। ঠিক করলাম এদেরকে গোপনে অনুসরণ করতে হবে। ওরা যতক্ষণ ওখানে ঘোরাঘুরি করেছিল, তখন আমি একটু দূরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ছিলাম। কিছুক্ষণ ওদিক ওদিক করে একবার পোস্ট বক্স ঘেঁটে ওরা কিছুই পেল না, তারপর হাঁটতে শুরু করলো। আমি নিশ্চিত হলাম ওরা মানি অর্ডারের খোঁজেই এসেছিল। আমি ওদের পিছু নিলাম। প্রায় 10-12 মিনিট ওদের পিছু নেওয়ার পর একটা কোনো সংকীর্ণ গলিতে অদৃশ্য হয়ে গেল ওরা। আফসোস হচ্ছিল যে আমি ওদের ডেরাটা খুঁজে পেলাম না। সংকীর্ণ গলি দিয়ে হয়তো ওরা দ্রুত কোনো যানবাহনে উঠে পড়েছে। আমার কাছে কোনো দ্রুতগতির ব্যবস্থা ছিল না, কিন্তু তখনও আমার মনে বিশ্বাস যে এই লোকগুলো শচীনদের বাড়িতে আবারও আসবে। সেটা আজকে বিকেলেও হতে পারে বা পরের দিনও হতে পারে। আজকে আরেকটু পর থেকেই যদিও এখানে পাহারা বসে যাবে। পাহারা মানে সাদা পোশাকের পুলিশ থাকবে বাড়ির চারিদিকে। সেই সুযোগেই ওদের আসল ডেরাটা খুঁজে বের করতে হবে। আমার বাড়ি ফিরতে প্রায় দুপুর 12টা হয়ে গেল। বাড়ি ফেরার সময় একটা ভাতের হোটেল থেকে দুপুরের খাবার কিনে নিয়ে গিয়েছিলাম। সেই খাবারই খেলাম আমি আর শচীন মিলে। শচীনকে আজকের ঘটনাগুলো সব খুলে বললাম। তার কোনো তথ্য গোপন করার প্রয়োজন মনে করলাম না। শচীন এখন এই মামলার একটি অংশ। ও এখন নিরাশ। তার মা চন্দ্রলেখা দেবীর চিন্তায় সে একদম হতদম হয়ে উঠেছে, আর সেটা মানুষ হিসাবে একদম স্বাভাবিক প্রতিক্রিয়া। আসলে আমাদের কাজে একটু এদিক ওদিক হলে হয়তো ওর মায়ের প্রাণটাই চলে যেতে পারে। যাই হোক, এখন আমাদের হাতে আর কিচ্ছু নেই। আমাদের যা করার সবই করছি আমরা পরপর ধাপে। সন্ধ্যাবেলা অনির্বাণ আবারও একাই গিয়েছিল প্রবীরবাবুর থানায়, অলোকেশবাবুর পোস্টমর্টেম রিপোর্টটা এসেছে কিনা সেটা দেখার জন্য। থানায় পৌঁছে বেশ অবাক হতে হয়েছিল আমাকে। থানার ভেতর প্রবেশ করতেই দেখলাম প্রবীর কাকু বসে আছেন নিজের চেয়ারে, কিন্তু তার ভ্রু কুঁচকে কাঞ্চনজঙ্ঘা হয়ে গেছে। বুঝলাম ব্যাপার বেশ গুরুতর। তিনি একটা কাগজ হাতে নিয়ে পড়ছেন। আমাকে দেখতে পেয়ে উনি বললেন, এই যে
অনির্বাণ, ভালো করেছো তুমি এসেছো, না হলে হয়তো আমি তোমার বাড়িতেই যেতাম। কেন কাকু, কোনো গুরুতর ব্যাপার নাকি? ভয়ানক সাংঘাতিক ব্যাপার অনির্বাণ। অলোকেশবাবুর পোস্টমর্টেমে যে তথ্য পাওয়া গেছে তা সত্যি গায়ে কাঁটা দিয়ে দেয়। ওনার মৃত্যু সত্যি ভয়াবহ ও যন্ত্রণাদায়ক। আর একটু ভেঙে বলুন না কাকু ব্যাপারটা। প্রবীর কাকুর কণ্ঠস্বরে উদ্বেগ নয়, এক ধরনের ভয় মিশেছিল। কাকু রিপোর্টটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিলেন। বাতাস না থাকা সত্ত্বেও কাগজটা নড়ছিল, যেন তার ভেতরের ভয়ঙ্কর সত্যটা চেপে রাখা যাচ্ছে না। অলোকেশবাবুর দেহ পোস্টমর্টেম করে পাওয়া গেছে যে ওনার শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ নেই, অর্থাৎ সেগুলোকেও শরীর থেকে কেটে বার করে নিয়েছে। এর থেকেও ভয়াবহ হলো ওনার শরীরে পাওয়া গেছে আর্সেনিক, অর্থাৎ ওনাকে এমনিই আস্তে আস্তে শেষ করে দেওয়া হচ্ছিল স্লো পয়জনিং করে, আর সবশেষে ছুরি দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়েছে। কাকুর কথা শুনে আমার মাথা ঘুরে গেল। অলোকেশ পালের মৃত্যু কেবল অপহরণের ফল নয়, এটি একটি সুসংগঠিত এবং বীভৎস অপরাধ চক্রের কাজ। এই অঙ্গপাচারের বিষয়টি আমার সকল পূর্বের ধারণাকে পাল্টে দিল। বাপরে, অপহরণকারীদের দলটা যেমন ধূর্ত তেমনই নৃশংস। আমি নিজেও এই সম্ভাবনার কথা কালকে ভাবছিলাম যে হয়তো অর্থ কেড়ে নেওয়াই এই অপহরণের মূল লক্ষ্য নয়, এর আড়ালে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে, বড় ষড়যন্ত্র। আর আজকে সেটা পরিষ্কার হয়ে গেল যে এই ষড়যন্ত্র আর কিছু নয়, বরং অঙ্গ পাচার কাকু। টাকার চেয়ে অঙ্গের মূল্য অনেক বেশি। একাকী বয়স্ক মানুষ যাদের কেউ সহজে খুঁজে পাবে না, এর থেকে সহজ শিকার আর কি হতে পারে? এই চিন্তাটা আমাকে শিউরে তুলল। এরপর আমি বাকি সবটাও প্রবীর বাবুকে খুলে বললাম। মানে, সকালে শচীনদের বাড়ির ওইখানে যাওয়া, সেখানেই লোক জুড়ে দেখতে পাওয়া, আর তাদের পিছু নেওয়া। উনি বললেন যে এখন ওদের বাড়ির ওখানে সাদা পোশাকে পুলিশের পাহারা মোতায়েন করা হয়ে গিয়েছে। একজন ইনফর্মারকে ওখানে রাখা আছে যে কিনা সব খবর প্রবীর বাবুকে দেবে, যে কাউকে দেখা গেছে কিনা, কোনো সাদা পোশাকে পুলিশ পিছু নিয়েছে কিনা। আগে খুঁজে বের করতে হবে ওদের ডেরাটা। তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি সেটা বলতে যাব এমন সময় দেখি একজন লোক থানার ভেতর ঢুকছে। এ আর কেউ নয় বরং প্রবীর বাবুর ইনফর্মার। স্যার, আমি আরো দুটো খবর পেয়েছি। একটা কেস হচ্ছে ওই চৌরঙ্গীর দিকে। ওখানে বুড়ো বুড়ি একসাথে থাকতো। ছেলে বিদেশে থাকে, বিদেশে থেকেই মানি অর্ডারে টাকা পাঠায়। ওখানকার পাড়ার লোকেরা নাকি বলছে যে প্রায় দিন 7 হতে চলল ওরা ওই বুড়ো বুড়িকে দেখেনি, কিন্তু পুলিশের ঝামেলায় জড়াবে না বলে ওরা এখনো পুলিশকে সব বিষয়ে কিছু বলেনি। আরেকটা খবর হচ্ছে হাজরার হজরত নামে এক বুড়ো একা থাকতো একটা দোতলা বাড়িতে। এই খবরটা কিন্তু প্রায় মাস 3 আগেকার বাবু। হঠাৎ একদিন লোকটা নিরুদ্দেশ হয়ে যায়। প্রায় সপ্তাহ 3 পর তার লাশ পাওয়া গিয়েছিল গঙ্গার ঘাটে। লোকটার কেউ নেই, নিজের পেনশনের টাকায় সে সংসার চালাতো। তুমি কি বলো অনির্বাণ, এই দুটো খবর কি আমাদের ঘটনার সাথে সংযুক্ত? শুনে তো মনে হচ্ছে সংযুক্ত। বিশেষ করে চৌরঙ্গীর ঘটনাটি, সেখানেও একই রকম দূরত্ব মানি অর্ডারের যোগসূত্র রয়েছে। চৌরঙ্গীর কেসটা একদম সাম্প্রতিক, কিন্তু হাজরার কেসটা পুরনো হলেও গঙ্গার ঘাটে লাশ পাওয়া এবং একাকিত্ব, দুটোই এই চক্রের কাজের প্রধান ধরনের মিল আছে গো। এই মুহূর্তে প্রতিটি নিরুদ্দেশ হওয়া ঘটনাই এই চক্রের নতুন শিকার হতে পারে। স্যার, আমার একটা অস্বাভাবিক জিনিস চোখে পড়েছে। আমি আপনাদের এই ঘটনাগুলো নিয়ে খোঁজ খবর করছিলাম বিভিন্ন জায়গায়, যে এরকম আরো কিছু খবর পাওয়া যায় কিনা। তখন একজনের মুখে একটা বৃদ্ধাশ্রম আর একটা অনাথ আশ্রমের কথা শুনলাম। সেই জায়গা দুটোতে নাকি কেউ নিজের বয়স্ক মা বাবাকে ছাড়তে আসে না, ওই বৃদ্ধাশ্রমের কর্তা ব্যক্তি লোকেরাই গিয়ে নিয়ে আসে। আমার কিরকম যেন সন্দেহ হতে আমি ওই বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। ওটার নাম শান্তিনীর। কিন্তু আমি ওখানে গিয়ে কারোর সাথে কথা বলার চেষ্টা করতে
আমাকে ওখানকার লোকেরা তাড়িয়ে দিল, যাচ্ছে তাই ভাবে অপমান করে। আমার কিন্তু মনে হচ্ছে ওই বৃদ্ধাশ্রমে কিছু একটা গন্ডগোল আছে স্যার। না হলে এমন কোথাওই তো দেখা যায় না যে বৃদ্ধাশ্রমের কর্মীরা নিচে থেকে এসে কাউকে নিয়ে যাচ্ছে। তোমাদের দুজনকেই অশেষ ধন্যবাদ। তোমরা খুব গুরুত্বপূর্ণ কিছু খবর আমাদের জোগাড় করে দিয়েছো। এজন্য তোমরা পুলিশের তরফ থেকে পুরস্কার পাবে এই কেসটা মিটে যাওয়ার পর। তোমরা এখন আসতে পারো, আর কিছু দরকার হলে তোমাদেরকে জানাবো। প্রবীর কাকু, আমারও মনে হচ্ছে ওই বৃদ্ধাশ্রমে কিছু একটা গন্ডগোল আছে। আর যদি অঙ্গ পাচারের ঘটনাটা সত্যি হয়, তাহলে এই বয়স্কদের নিয়ে গিয়ে রাখবার জন্য বৃদ্ধাশ্রমেরটাই সবচেয়ে শ্রেয়। কারণ সেখানে ঝট করে কারো সন্দেহ হবে না। বৃদ্ধাশ্রমের আড়ালে এই ঘৃণ্য ব্যবসা চালানো খুব সহজ। বৃদ্ধরা সহজেই নিখোঁজ হতে পারে এবং তাদের দেহাবশেষও সহজে গোপন করা যায়। আমার মনে হয় আপনার অবিলম্বে ওই বৃদ্ধাশ্রম, ওই অনাথ আশ্রমের মালিককেও, সে কোথায় থাকে এবং তার লাইসেন্সের খোঁজ নেওয়া উচিত। ঠিক বলেছ অনির্বাণ, আমি এখনই খোঁজ নেওয়ার ব্যবস্থা করছি। কাকু সঙ্গে সঙ্গে তার অধীনস্থদের ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিলেন। ঠিক আছে প্রবীর কাকু, আজ তাহলে আমি উঠি। কোনো খবর পেলে আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি সাবধানে যেও বাবা। এরপর আমি থানা থেকে বাড়ি ফিরলাম, কিন্তু শচীনকে সবটা খুলে বললাম না। কারণ আমার মনে হয়েছিল যে অলোকেশ বাবুর পরিণতির কথা শুনলে সে আরো ভয় পেয়ে যাবে এবং আরো উদ্বিগ্ন হয়ে উঠবে। ফলে তার শারীরিক এবং মানসিক নানান সমস্যা দেখা দিতে পারে। শচীনের মায়ের জীবন বাঁচানোর জন্য তার মনের জোর ধরে রাখাটা খুব জরুরি ছিল। ওকে শুধু বললাম যে এখনো পুলিশ কোনো খবর পায়নি। সেদিন রাতে আমাদের আর বিশেষ কোনো কথা হলো না। দেখলাম শচীন বালিশে মুখ গুঁজে ঘুমাচ্ছে। ঘটনা ঘটল পরের দিন সকালে। তখন বাজে বেলা প্রায় 12টা। প্রবীরবাবু আমাদের বাড়িতে। ওনাকে আমি প্রথমে একটু চা করে দিলাম। এরপর উনি আমাকে বললেন, অনির্বাণ, আমি ওগুলোর খোঁজ নিয়েছি। ওই অনাথ আশ্রম এবং ওই বৃদ্ধাশ্রমের মালিক একই ব্যক্তি, কিন্তু ওনার নাম কিন্তু ভিন্ন। একই ব্যক্তির দুটি ভিন্ন পরিচয়? এই দ্বৈততা নিশ্চিতভাবেই একটা বড় গণ্ডগোলের ইঙ্গিত। কাকু, আরেকটু বিস্তারিতভাবে বলুন তো, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বলছি। আসলে যে ব্যক্তিকে আমরা মালিক হিসেবে চিহ্নিত করেছিলাম, তিনি একজন এনজিওর কর্মকর্তা। পরবর্তীকালে তিনি নিজের টাকা দিয়ে গড়ে তোলেন শান্তিনীর নামের এই বৃদ্ধাশ্রমটি। ওনার এই বৃদ্ধাশ্রম চালানোর লাইসেন্স রয়েছে, কিন্তু সেই লাইসেন্স কতটা সত্য আর কতটা জালি তা এখন আমরা জানি না। অবাক হলাম ওই অনাথ আশ্রমের মালিকের খোঁজ করতে গিয়ে। দেখা গেল যে অনাথ আশ্রমের মালিকের নাম রামহরি ভট্ট। এবার যখন আমরা রামহরি ভট্টর খোঁজ করছিলাম, তখন জানতে পারলাম যে যাকে আমরা বৃদ্ধাশ্রমের মালিক হিসেবে চিনি, সেই লোকটাই আসলে রামহরি ভট্ট। কিন্তু বৃদ্ধাশ্রমের লাইসেন্স তার নামে নেই, বরং রয়েছে অন্য একটা নামে। সেটা হলো গৌরচন্দ্র দাস। কিছু একটা গন্ডগোল রয়েছে প্রবীর কাকু। না হলে কেন একই ব্যক্তি দুটো আলাদা নামে লাইসেন্স নিয়ে একটা বৃদ্ধাশ্রম আর একটা অনাথ আশ্রম চালাবে? রামহরি ভট্ট এবং গৌরচন্দ্র দাস, এই দুটো নামই তার ছদ্মবেশ। এই ধরনের ছদ্মবেশ অপরাধীদের পুরনো কৌশল। আমার মনে হয় আপনার গোপনে ওখানে লোক পাঠিয়ে খোঁজ খবর করানো উচিত। হয়তো সেখানে পাওয়া যেতে পারে এমন কিছু তথ্য যা আমাদের কেসের জন্য অন্তত দরকারি। ঠিক, সে কাজের ব্যবস্থাই আমি করব থানায় গিয়ে। আজ তবে আমি উঠি ভাইপো। প্রবীর কাকু এবার যেন চূড়ান্ত অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। প্রবীর কাকু চলে যাওয়ার পর আমি আবার ভাবতে বসলাম যে কিভাবে কাজ করলে আর একটাও প্রাণহানি এড়ানো যাবে। কারণ আমরা এখন মোটামুটি নিশ্চিত যে টার্গেট কোথায়, কিন্তু তাদেরকে খুব সন্তর্পণে ধরতে হবে। কারণ ওদের হাতে অনেকগুলো প্রাণ, আর ওরা এতটাই নৃশংস যে অকারণে আরও কয়েকটা প্রাণ কেড়ে নিতে ওদের বাঁধবে না। সরাসরি যে পুলিশ পাঠিয়ে জেরা করা হবে সেটাও সম্ভব নয়, কারণ সরাসরি পুলিশ দেখলে ওরা বন্দীদের আবার মারতে উদ্যত হতে পারে। আমার মনে হচ্ছিল অভিযানের চেয়ে কৌশলী পদক্ষেপই জরুরি। সরাসরি পুলিশ দেখলে সমস্ত বন্দীকে খুন করে ফেলার ঝুঁকি আছে।
সন্ধেবেলা প্রবীরবাবু বললেন যে বৃদ্ধাশ্রমের অন্যতম দুটোই খোঁজ পাওয়া গেছে, কিন্তু কিভাবে সেগুলোতে রেড করা হবে তা তিনি বুঝতে পারছেন না। বেশ জব্বর ফন্দি এঁটেছে অপরাধীরা। তাহলে এবার এই জ্বর তোমরা ছাড়ালে কিভাবে? বন্ধু, তোমার কৌতূহল স্বাভাবিক, কারণ যতটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে সরাসরি আক্রমণের ঝুঁকি খুব বেশি। পরদিন ভোরে প্রবীর কাকুকে সঙ্গে নিয়ে আমি শান্তিনীরের সামনে গিয়ে দাঁড়ালাম। রাত ভোর আমি ভেবেছি সরাসরি হামলা চালানো মানে বন্দীদের মৃত্যুর সম্ভাবনা বাড়ানো। তাই আমি প্রস্তাব দিলাম দুজন সাদা পোশাকের পুলিশকে ছদ্মবেশে বৃদ্ধ ও বৃদ্ধা সাজিয়ে ওই আশ্রমে প্রবেশ করাতে হবে। প্রবীর কাকু প্রথমে দ্বিধায় পড়লেও পরে রাজি হলেন। আসলে কাকুর দ্বিধা ছিল স্বাভাবিক, কারণ পুলিশ অফিসারের প্রাণের ঝুঁকি ছিল। কিন্তু এই উপায় ছাড়া বন্দীদের বাঁচানোর অন্য কোনো রাস্তা ছিল না। পুলিশের দুই বিশ্বস্ত অফিসার দত্ত ও লতা, এদেরকে আমরা ডাকলাম। দুজনেই শারীরিক গঠন এমন ছিল যে একটু মেকআপ, সাদা চুল, চামড়ার কুচকানো মাস্ক পরিয়ে অনায়াসেই বৃদ্ধ আর বৃদ্ধা সাজানো গেল। আমি ওদের বারবার সতর্ক করে বললাম, ওদের উদ্দেশ্য কিন্তু টাকা পয়সা নয়, অঙ্গ পাচার। তাই তোমরা ভেতরে গেলে দেখবে পরিবেশ অস্বাভাবিক। যে করেই হোক নিজের পরিচয় ফুটতে দেবে না। দুজনকে নিয়ে আমরা সকালের আলো ফোটার আগেই শান্তিনীরের গেটের সামনে পৌঁছলাম। ভোরের কুয়াশার মধ্যে আশ্রমটা অদ্ভুত নিশ্চুপ। গেটের সামনে দাঁড়ানো দুজন লোক, দুটোই রুক্ষ মুখ, চোখে সন্দেহের ঝিলিক। দত্ত কাঁপা গলায় বলল, বাবা, আমাদের কেউ নেই, ছেলে বিদেশে, আর টাকার টানাটানিতে ভাড়া বাড়ি রাখবে না আমাদের। 2 দিন একটু দুমুঠো খেতে চাই। গার্ড দুজন প্রথমে কিছুটা সন্দেহ করলেও তারপরে সহজেই তাদের ভেতরে ঢুকতে দিল। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম গেটটা ধীরে ধীরে বিষের মতো বন্ধ হয়ে গেল, আর দত্ত ও লতা অদৃশ্য হলো। আমি তখনই জানতাম খেলা শুরু হয়ে গেছে। সকাল গড়াতে না গড়াতেই দত্ত আমাকে যে সিগন্যাল দেওয়ার কথা ছিল তা কিন্তু এলো না। আমার বুক ধকধক করতে লাগলো। আমরা ঠিক করেছিলাম ভোর 6টা নাগাদ আশ্রমের ভেতর থেকে ছোট্ট সাদা রুমালের ইশারা দিলে বোঝা যাবে যে তারা নিরাপদে ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু 7টা বেজেও কোনো ইশারা নেই। প্রতিটা মুহূর্ত আমার কাছে 1 ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল। আমার ছকটা কি তবে ব্যর্থ হলো? আমি একা দাঁড়িয়ে আছি। পুরো কুয়াশা, নিস্তব্ধতা আর ভেতর থেকে ভেসে আসা অস্বাভাবিক এক ধরনের গুঞ্জন আমাকে অস্থির করে দিল। ঠিক 8টার মাথায় দূর থেকে দৌড়ে এলো এক খ্যাপাটে ছেলে মানুষ, সেই ইনফর্মার যাকে গতকাল ওখানে লাগানো হয়েছিল। সে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, দাদা, ভেতর থেকে লোক চিৎকার শুনেছি। কারা যেন কাউকে মাটির নিচে নামাচ্ছে। আমি আর দেরি না করে প্রবীর কাকুকে খবর পাঠালাম। উনি বললেন, অপেক্ষা করো, আমরা দল নিয়ে আসছি। কিন্তু আমার মনে হচ্ছিল ওরা আর সময় নেবে না। হয়তো দত্ত আর লতার পরিচয় ফাঁস হয়ে গেছে। আশ্রমের ভেতরের বন্দীদের ওপর হামলা শুরু হয়েছে, এটা নিশ্চিত। এখন এক মুহূর্ত অপেক্ষা করা মানেই অনেকগুলো প্রাণের ঝুঁকি নেওয়া। আমি একটা সিগারেট ধরালাম, কিন্তু টানতে হলো মাত্র একবার। হঠাৎই শান্তিনীরের ভেতর থেকে একটা তীব্র গোঙানির শব্দ উঠল। আমার আর দেরি সহ্য হলো না। পেছনের দেওয়ালটা খুব উঁচু ছিল না। আমি ক্ষিপ্র ভঙ্গিতে একটা গাছে উঠে লাফ দিয়ে ভেতরে পড়লাম। নিজের জীবন ঝুঁকিতে ফেলে ভেতরে ঢোকা ছাড়া উপায় ছিল না আমার। আমার ভেতরে ভয় নয়, এক তীব্র ক্রোধ কাজ করছিল তখন। ভেতরে ঢুকেই দেখি অস্বাভাবিক নীরবতা। আশ্রমে থাকার কথা প্রায় 20 জন বৃদ্ধ বৃদ্ধার, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ঘরগুলো খালি, বাতাসে যেন স্টোরিলাইজড ওষুধের গন্ধ। তারপরেই আমার কানে এলো লোহা ঘষাঘষির শব্দ, যেন কেউ বদ্ধ দরজার ওপাশে কিছু লুকাচ্ছে। আমি দ্রুত এগোলাম। নিচের দিকে সার ঘরের কাছে যেতেই দেখি একটা ঘরের দরজা খোলা, ভেতরটা আধো অন্ধকার। এক কোণে পড়ে আছে একজন অচেতন মহিলা, কিন্তু তিনি দত্ত বা লতা নন। এই মহিলা সম্ভবত চন্দ্রলেখা দেবী বা অন্য কোনো বন্দী, যাকে অস্ত্র পাচারের জন্য প্রস্তুত করা হচ্ছিল। ঠিক তখনই আমার মাথার পেছনে কারা যেন আঘাত করতে এলো।
আমি দ্রুত সরে এলাম। দেখা গেল দুটো গার্ড, একজনের হাতে লাঠি, অন্যজনের হাতে ছুরি। আমাকে দেখি খেঁকিয়ে উঠল। আমি আর দেরি না করে দুজনের ঘাড়ের গোড়ায় শক্ত ঘুষি কষে ফেললাম। তারা মাটিতে লুটিয়ে পড়ল। এবার বুঝলাম ওরা বন্দীদের জমির নিচে থাকা ভূগর্ভস্থ কক্ষে লুকিয়ে রেখেছে। ঠিক সেই মুহূর্তে বাইরে প্রবীর কাকুর সাইরেন বেজে উঠল। অভিযান শুরু হয়ে গেছে। প্রবীর কাকুর নেতৃত্বে পুলিশ পুরো আশ্রম ঘিরে ফেলল, কিন্তু পাচারকারীরা প্রস্তুত ছিল। তাদের হাতে বিদেশি পিস্তল আর ছিল একটা পুরনো গোদামের ভেতর থেকে তৈরি গোপন পালানোর রাস্তা। গেটে দাঁড়ানো প্রথম দুই গার্ডই গুলি চালিয়ে দিতে লাগলো। পুলিশও জবাব দিল। গুলির শব্দে আশ্রম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আমি গুদামের দিকে এগোতেই দেখলাম তিনজন পাচারকারী বৃদ্ধাদের টেনে হিঁচড়ে নিচের ঘরে নিয়ে যেতে চাইছে। দত্তকেও আমি বাঁধা অবস্থায় দেখলাম। দত্ত এবং লতা ভেতরে প্রবেশের পরেই তাদের সন্দেহ হয় এবং সত্যকে আটক করা হয়। ওরা আমাকে দেখেই গুলি ছুড়ল। আমি একটা স্তম্ভের পেছনে লাফ দিয়ে বাঁচলাম। পুলিশ ধীরে ধীরে ভেতরে ঢুকে ওদের চেপে ধরল। প্রায় 5 মিনিট ধরে তুমুল গুলির লড়াই চলল। শেষে পাচারকারীদের একজন পায়ে গুলি খেয়ে লুটিয়ে পড়ল, দুজন আত্মসমর্পণ করল, আর দুজন অন্ধকার গলিতে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। তুমুল লড়াইয়ে সাহস পুলিশের জয় হল, কিন্তু বন্দীরা কি সুরক্ষিত? অবশেষে পুরো আশ্রমটাকে নিরাপদ ঘোষণা করা হলো। পুলিশের সঙ্গে আমি ছুটে গেলাম ভূগর্ভস্থ কক্ষগুলোর দিকে। স্যাঁতস্যাঁতে দেওয়াল, সিমেন্টের মেঝে আর একটার পর একটা লোহার শিকের ঘর। ভিতরে কুয়াশার মতো অন্ধকার। যে দৃশ্যটা আমরা দেখলাম তা আমার জীবনে আমি ভুলব না। হাত পা বাঁধা অবস্থায় প্রায় 7-8 জন বয়স্ক মানুষ স্তব্ধ হয়ে বসে আছেন। কেউ কাঁদছেন, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন, কেউ হয়তো অনেক দিন না খেয়ে আছেন। এই মানুষগুলো কেবল শিকার নয়, তারা একটা অমানবিক ব্যবসার কাঁচা মাল। পুলিশ দরজা ভাঙতেই তারা একসঙ্গে কাঁদতে শুরু করলেন। ধীরে ধীরে সবাইকে বাইরে আনা হলো। তাদের মুখে ভয়, শরীরে যন্ত্রণার চিহ্ন, তবু চোখে ছিল জল আর বেঁচে ফেরার স্বস্তি। সবাইকে বাইরে নিয়ে যাওয়ার পর আমি খুঁজতে লাগলাম চন্দ্রলেখা দেবী কোথায়। মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে আমার। তারপর দত্ত ইশারা করে আমাকে একটা ছোট্ট কক্ষে নিয়ে গেল। ভেতরে বসে আছেন ফ্যাকাশে, দুর্বল কিন্তু জীবিত চন্দ্রলেখা দেবী। আমাকে দেখেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। তুমি না এলে আমি বোধহয় আর বাঁচতাম না। কি হয়েছিল? কিভাবে আপনাকে ধরে নিয়ে এলো কাকিমা? সেদিন দুপুরে 2 লোক এসে বলল আপনার ছেলে টাকা পাঠিয়েছে, ব্যাংকে যেতে হবে। আমি বিশ্বাস করে বেরোলাম। তারপর ওরা আমাকে একটা গাড়িতে তোলে, চোখে কাপড় বেঁধে এখানে এনে রেখেছিল। 1 মাস ধরে আমাকে দিয়ে টাকা তুলিয়েছে। প্রথমে ভয় দেখিয়ে, পরে অচেতন করে। তিনি হাত দেখালেন। সুই ঢোকানোর ক্ষতচিহ্ন। এই ক্ষতচিহ্নগুলো আর্সেনিকের দ্বারা স্লো পয়জনিং এর প্রমাণ বহন করছিল। ওরা বলতো বুড়ো মানুষদের কেউ খোঁজে না, তাই আমাদের ধরে এনে আমাদের শরীরটাই বিক্রি করত। গত মাসে এক বৃদ্ধাকে আমার সামনে নিয়ে গিয়েছিল, আর সে ফেরেনি। আমি মাথা নিচু করে রইলাম। এই নির্মমতা কল্পনা করা কঠিন। চন্দ্রলেখা দেবী শেষ কথাটা বললেন। ওরা বলেছিল এই মাসের টাকাটাই শেষ, তারপর নাকি আমাকে হাসপাতালে পাঠাবে, সেখানে ভালো চিকিৎসা দেবে। কিন্তু আমি জানতাম ওটা মানে মৃত্যু। অবশেষে পুলিশের জেরায় শেষ পর্যন্ত ধরা পড়ল রাম হরি ভট্ট। দেখতে শিক্ষিত, ভদ্র, পরোপকারী, কিন্তু ভেতরে ছিল এক নরপিশাচ। রামহরি স্বীকার করল। বিদেশি এক দল সাহেবের সঙ্গে আমার চুক্তি ছিল। ইউরোপের কিছু গোপন ক্লিনিক, আমার কিছু মধ্যপ্রাচ্যের ধনী রোগীর কাছে অর্ডার আসত। কিডনি, লিভার, অস্থিমজ্জা, এদেশের বয়স্কদের অঙ্গ বিদেশে খুব দামি। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তোদের মতো মানুষের জন্যই মানুষ মানুষকে ভয় পায় আজকে।
অনির্বাণ বক্সি, তুমি বোঝো না এটা ব্যবসা। বৃদ্ধরা সমাজের কাজে আসে না, তাদের ছেলে মেয়েও ফেলে রাখে। আমরা শুধু ওদের জীবন শেষ হবার আগেই তাদের মূল্য উদ্ধার করি। আমি আর শুনতে পারলাম না। বললাম, যে সমাজে তুমি বিশ্বাস হারিয়েছ সেই সমাজেই তোমাকে শাস্তি দেবে। আর মানবিকতার যে অবশিষ্টটা আছে সেটা তোমার মতো মানুষদের কারণে শক্ত হয়েই উঠবে। রামহরির পেছনের ঘর থেকে উদ্ধার হওয়া কাগজপত্রে সব প্রমাণ মেলে। বিদেশি সার্জনদের নাম, পাচারের রুট, বৃদ্ধাশ্রমের খরচ ঢাকতে ভুয়া এজেন্সি, প্রতিটি বৃদ্ধের ওপর করণীয় অঙ্গ প্রক্রিয়ার তালিকা, তাদের মৃত্যুর সম্ভাব্য সময় গণনার নোট। এ যেন বিজ্ঞান আর নরধমতার মিশেলে বানানো এক অশুভ ব্যবসা। রামহরিকে হাতকড়া পরানোর সময় তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু হীন গর্ব। অপারেশনের শেষে আমরা সবাই থানায় ফিরলাম। চন্দ্রলেখা দেবীকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় শচীনের চোখ ভিজে যাচ্ছিল। সে দৃশ্য দেখে আমার বুকেও কিছু একটা নড়ে উঠল। এক ধরনের দায়বোধ, এক ধরনের তাগিদ, যেন কোথাও আমাকে কেউ ডাকছে। প্রবীর কাকু আমার কাঁধে হাত রাখলেন। অনির্বাণ, আজ তুমি না থাকলে আমরা এই চক্র ধরতেই পারতাম না। পুলিশি কাজ তোমার রক্তে আছে। আমি মৃদু হাসলাম, বললাম, কাকু, আজ বুঝলাম মানুষের অদৃশ্য দিকটাই সবচেয়ে বিপজ্জনক। সত্যকে খুঁজে বার করা শুধু আগ্রহ নয়, এটা একটা দায়িত্ব। আমি তখন জানলার বাইরে তাকালাম। আকাশ তখনও ধূসর, তবে তার নিচে শহর আবার নতুন করে শ্বাস নিচ্ছে। বয়স্ক মানুষগুলো যারা মৃত্যুর হাত থেকে ফিরল, তাদের মুখ আমার স্মৃতিতে গেঁথে গেল। আমি বললাম, আজ থেকে আমি ঠিক করলাম, এটাই আমার পথ। অপরাধের পথ যতই জটিল হোক, সত্যের পথ আমি ছাড়ব না। প্রবীর কাকু গর্বে হেসে বললেন, আজ থেকে কলকাতায় নতুন একজন সত্য সন্ধানী জন্ম নিল। আর সেই দিন থেকেই ব্যোমকেশ বক্সী পাকাপাকিভাবে অপরাধ ও রহস্য ভেদনের জগতে পা রাখল। এটাই আমার সত্যিকার শুরু। এক নাগারে কথা বলে এবারে অনির্বাণ থামল। ওর কথাগুলো এখনো কানে বাজছে। আমি আর বৌঠান দুজনেই মন্ত্রমুগ্ধ। প্রথম কেস, তাতেও এত সফল ও। তার অভিজ্ঞতা যে খাসা হয়েছিল তাতে সন্দেহ নেই। সকালের একঘেয়েমিটা এবার কেটেছে। বেলা প্রায় 1:30 বাজে। গল্প শুনতে শুনতে সময়ের খেয়াল আর হয়নি। স্নান খাওয়াটা সারা দরকার। আমরা সকলেই এবারে উঠে পড়লাম। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখক সৌম্যপ্রকাশ আদকের কলমে খুন নাকি অপহরণ। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজের গল্প আরও শুনতে হলে কমেন্ট করতে হবে, তাহলে আমরা আরও তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন।